আপনারা শুনছেন কালো রাত 24। ঘড়িতে রাত 12টা। হঠাৎ গ্রামের কবরস্থানের পাশ থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসে। কবরস্থানের পাশে কে কান্না করে এটা দেখতে আশেপাশের লোকেরা উঠে গেলে তারা কিছুই দেখতে পায় না। উল্টো তারা কবরস্থানের পাশে গেলে কান্না থেমে যায়। গ্রামের অনেকেই বলে সে কবরস্থানের পাশে একটা পরীকে দেখতে পায়। সেই পরীটা সাদা শাড়ি পরে ঘুরে বেড়ায় কবরস্থানের আশেপাশে। রাত্রিবেলা কান্নার আওয়াজ পেয়ে অনেকে গিয়ে যখন কাউকে দেখতে পান না, তখন সবাই ভাবে এটা নিশ্চয়ই ওই পরীর কাজ। এই পরী নিশ্চয়ই এভাবে কান্না করে। পরে কোনো মানুষ সেখানে গেলে পরী কান্না থামিয়ে চলে যায়। তো এইভাবে একদিন দুদিন করে কেটে যায় কয়েকটা দিন। কয়েকদিন এভাবে চলে যাবার পর সবাই এই বিষয়টাকে স্বাভাবিকভাবে নেন। এখন আর কবরস্থানের কাছে থেকে কান্নার আওয়াজ আসলে কেউ উঠে যান না। এভাবে কিছুদিন যাবার পর হঠাৎ গ্রামে শুরু হলো এক নতুন ঘটনা। গ্রামের ওই কবরস্থান থেকে লাশ চুরি হতে থাকে, হোক সেটা নতুন লাশ বা পুরনো লাশের কঙ্কাল বা মাথার খুলি। এভাবে লাশ চুরি হওয়ায় প্রথমে সবাই ভাবে কোনো শেয়াল কুকুর নিশ্চয়ই কবর খুঁড়ে লাশ নিয়ে গেছে। কিন্তু পরে বুঝতে পারে শেয়াল কুকুরের কাজ এটা না। শেয়াল কুকুর হলে লাশ কিছুটা খেয়ে যাবে, কবরের বাঁশ সরিয়ে লাশটা একেবারের জন্য নিয়ে যাবে না। কবরস্থান থেকে লাশ চুরি হওয়ার গ্রামের সবাই মিলে ঠিক করেন একটা বৈদ্যুতিক লাইট কবরস্থানে লাগিয়ে রাখবে। এতে করে রাত্রেবেলা চারিদিকে আলোকিত হয়ে থাকবে, কেউ লাশ চুরি করবে না। কথা মতো তাই করা হলো, লাইট জ্বালিয়ে রাখা হলো। কিন্তু এতেও কোনো লাভ হলো না, লাশ ঠিকই চুরি হলো। তখন গ্রামের সবাই আবারও বসলেন, বসে সবাই মিলে ঠিক করলেন একজন লোক রাখা হবে যে রাতে গিয়ে কবরস্থান পাহারা দিবে। নিজের আপনজনের লাশ চুরি হবে এটা কে চায় বলেন? তো গ্রামের সবাই কথা বলার সময় বললেন, আমাদের গ্রামের কেউ কি আছো যে রাতে কবরস্থান পাহারা দেওয়ার কাজ করবে? যে করবে ওকে মাস শেষে মোটামুটি ভালো কিছু টাকা দেওয়া হবে। আমরা গ্রামের সবাই কিছু কিছু করে টাকা দিলে 10-15 হাজার টাকার মতো হয়ে যাবে। যে পাহারা দিবে সে সেই টাকাটা পাবে। সবার কথাই মজিদ নামের একজন বলে ওঠেন, আমি করব, আমি এই কবরস্থান পাহারা দেওয়ার কাজটা করতে চাই। তখন সবাই বলেন, ঠিক আছে, তুমি তো আমাদের গ্রামের মানুষ, তুমি এটা করতে চাচ্ছ, ভালো কথা। শোনো, তোমার ডিউটি হলো রাত থেকে সকাল পর্যন্ত। তুমি রাতের খাবার দাবার খেয়ে যাবা, ফজরের আজান হয়ে চারিদিকে আলো ফুটলে বাড়িতে আসবা, ঠিক আছে? তখন মজিদ মিয়া রাজি হয়ে বাড়িতে চলে যান। বাড়িতে যাবার পর ওনার স্ত্রীকে বিষয়টা জানান। সব শুনে মজিদ মিয়ার স্ত্রী বলেন, তুমি কি এই কাজ করতে পারবা? রাত জাগা কাজ। তাছাড়া অনেকেই বলবলি করে ওই কবরস্থানের পাশে নাকি কেউ কান্না করে, অনেকে আবার পরী দেখতে পায়। আমি বলি কি, তুমি এটা বাদ দাও, সবাইকে বলো এই কাজ তুমি করবা না। স্ত্রীর কথায় মজিদ মিয়া বলেন, আরে বাদ দেবো মানে? আমি সবাইকে বলে আসছি আজকে রাত থেকে আমি কবরস্থান পাহারা দেওয়ার কাজ শুরু করব। এতে মাস শেষে ভালো একটা টাকা পাবো। তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না। আমি তো আর অন্ধকারে বসে থাকবো না, আমার সাথে লাইট থাকবে, লাইট নিয়ে পাহারা দিব। মজিদ মিয়ার কথায় ওনার স্ত্রী বলেন, তুমি করতে চাচ্ছ করো, তবে আমার কাছে কাজটার সুবিধার মনে হলো না, তাই বললাম আর কি। আচ্ছা, এখন বিকেল হয়েছে, বাজারে যাও, কিছু বাজার নিয়ে আসো। তখন মজিদ মিয়া বলেন, ঠিক আছে যাচ্ছি, তুমি সন্ধ্যার দিকে ভাত রান্না করে রেখো, আমি আজকে রাত থেকে কবরস্থান পাহারা দেওয়ার কাজ শুরু করব। কথাটা বলে মজিদ মিয়া চলে যায় বাজারে। বাজারে যাবার পর বাজার করে সন্ধ্যার দিকে আসে। এরপর বাচ্চাদের সাথে কিছুক্ষণ সময় কাটান মজিদ মিয়া। ওনার 2টো সন্তান ছিল, একটা ছিল একটা মেয়ে। নিজের বাচ্চাদের সাথে সময় কাটিয়ে রাতে খাবার খেয়ে মজিদ মিয়া ওনার স্ত্রীকে বলেন, তোমরা তাহলে শুয়ে পড়ো, আমি আমার নতুন কাজে বের হলাম। এই বলে একটা লাইট হাতে মজিদ মিয়া চলে যায় সেই কবরস্থানের কাছে। সেখানে যাবার পর কথা মতো নিজের কাজ শুরু করে। মজিদ মিয়া ওখানে যাবার আগে একটা চেয়ার নিয়ে গিয়েছিল। কবরস্থান পাহারা দেওয়ার সময় চেয়ারে বসে একটু আরাম করা যাবে এই ভেবে। তো সেখানে চেয়ারটা রেখে মজিদ মিয়া লাইট নিয়ে কবরের চারিদিকে ভালো করে ঘুরে দেখলেন। চারিদিকে ঘুরে দেখে সেই চেয়ারে বসে রইলেন, আর কিছুক্ষণ পরপর লাইট মেরে চারিদিকে দেখতে লাগলেন। এভাবে কেটে গেল বেশ খানিকটা সময়। সময়টা তখন মধ্যরাত। মধ্যরাতের দিকে মজিদ মিয়া চেয়ারে বসেছিলেন, ওনার ঘুম ঘুম ভাব আসছিল একটু। এমন সময় হঠাৎ মজিদ মিয়ার কানে ভেসে আসলো একটা কান্নার আওয়াজ। কান্নার আওয়াজ আসায় মজিদ মিয়া একটু ভয় পেয়ে গেলেন। তখন উনি উঠে দাঁড়িয়ে আশেপাশে তাকিয়ে দেখলেন কেউ নেই। তখন ওনার মনে চিন্তা আসলো, লোকে তাহলে ঠিকই বলে,
এই কবরস্থানের পাশে কারোর কান্নার আওয়াজ পাওয়া যায়। অনেকে বলে এখানে কোনো পরী থাকে, কিন্তু কান্নার আওয়াজটা আসে কোন দিক থেকে? কথাটা বলে মজিদ মিয়া লাইট বন্ধ করে বিষয়টা বোঝার চেষ্টা করে কোনো দিক থেকে আওয়াজটা আসে। তখন উনি বুঝতে পারেন কবরস্থানের পাশে একটা পুকুর, সেই পুকুর পাড়ে একটা গাছের সেই কান্নাটা ওই গাছের দিক থেকে আসছে। কান্নার আওয়াজ ওদিক থেকে আসছে দেখে মজিদ মিয়া চিন্তা করেন, যা হবার হবে, আজকে আমি পরীটাকে দেখে ছাড়ব। এই ভেবে সাহস করে এগিয়ে যান পুকুর পাড়ের দিকে। এভাবে কিছুটা সামনে যাওয়ায় মজিদ মিয়া দেখেন পুকুর পাড়ে সেই গাছটার নিচে সাদা কাপড় পরা কেউ একজন গুটিসুটি হয়ে বসে আছে আর কান্না করছে। এই দৃশ্য দেখে মজিদ মিয়া একটা গাছের আড়ালে লুকিয়ে কান্না শুনতে থাকে। এভাবে কিছুক্ষণ চলার পর মজিদ মিয়া এবার সাহস করে গাছের আড়াল থেকে বেরিয়ে বলে ওঠেন, কে ওখানে? আপনি কে? মজিদ মিয়ার এমন কথা শুনে সেই গাছের নিচে বসে থাকা অবয়বটা মজিদ মিয়ার সামনেই বাতাসে মিশে যায়। সে অবয়বটা বাতাসে মিশে যাওয়ায় মজিদ মিয়া লাইট মেরে এদিক সেদিক দেখেন, কিন্তু ওকে আর কোথাও দেখতে পান না। সে অবয়বটা চলে যাবার পর মজিদ মিয়া আবারও ফিরে আসে কবরস্থানের কাছে আর ওনার চেয়ারে বসে পাহারা দিতে থাকে। সে রাতে আর কোনো কান্নার আওয়াজ পাননি মজিদ মিয়া। সে রাতে আর কবরস্থান থেকে লাশও চুরি হয়নি। তো এভাবে রাতটা কেটে সকাল হওয়ায় মজিদ মিয়া বাড়িতে চলে আসে। এরপর ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে দুপুরের দিকে ঘুম থেকে উঠে গোসল করে খাবার খান মজিদ মিয়া। খাবার খেয়ে বাইরে একটু হাঁটাহাঁটির সময় আশেপাশের কেউ কেউ জিজ্ঞাসা করে, কি মজিদ ভাই, শুনলাম কবরস্থান পাহারা দেবার চাকরি নিয়েছ? অনেকেই তো বলে কবরস্থানের পাশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। অনেকে কান্নার আওয়াজ পান, ওখানে নাকি আবার কোনো পরী থাকে। তাই এসবে কি ভয় করে না? ওদের কথায় মজিদ মিয়া বলেন, না, আমার তো কোনো ভয় করে না, আর আমি তো ওসব কিছু দেখিও না, শুনিও না। লোকে কি শোনে কি বলে সেটা কে জানে। কথাটা বলে মজিদ মিয়া বাড়িতে চলে আসে। এরপর স্ত্রী সন্তানের সাথে কথা বলে। এভাবে কেটে যায় দিনটা। দিন শেষে রাত আসায় যথারীতি মজিদ মিয়া রাতের খাবার খেয়ে চলে যায় কবরস্থান পাহারা দিতে। সেখানে যাবার পর মজিদ মিয়া লাইট মেরে চারিদিকটা দেখে ওনার চেয়ারে বসে থাকে। এভাবে যখন রাত গভীর হয় তখন আবারও মজিদ মিয়া ওই কান্নার আওয়াজটা শুনতে পান। কান্নার আওয়াজ পেয়ে গত রাতের মতোই রাতেও মজিদ মিয়া উঠে দাঁড়ান আর আস্তে আস্তে করে চলে যান সেই পুকুর পাড়ে গাছটার কাছে। সেখানে যাবার পর দেখেন গাছের নিচে বসে কান্না করছে সেই সাদা কাপড় পরা অবয়বটা। ওটাকে দেখে মজিদ মিয়া বলেন, আপনি শুনুন, আমি আপনার সাথে কথা বলবো, শুনুন। এরকম কথায় সে অবয়বটা আজকেও বাতাসে মিশে যায়। সে অবয়বটা বাতাসে মিশে যাবার পর মজিদ মিয়া তার চেয়ারটা যেখানে রাখা ওখানে ফিরে আসতে যায়। মজিদ মিয়া ফিরে আসবে এমন সময় পেছন থেকে কেউ একজন ডাক দেয়, মজিদ দাঁড়াও। পেছন থেকে ডাক শুনে মজিদ মিয়া পেছনে ঘুরে তাকিয়ে দেখেন সাদা শাড়ি পরা সুন্দর একটা মেয়ে। সে মেয়েটাকে দেখে মজিদ মিয়া বলে ওঠেন, কে আপনি? এত রাতে আপনি এখানে কি করছেন? তখন সেই সুন্দরী মেয়েটা বলে ওঠেন, এত গভীর রাতে নিশ্চয়ই এখানে কোনো মেয়ে ঘুরতে আসবে না। তুমি নিশ্চয়ই ধারণা করতে পারছো আমি কে। আমি একজন পরী, আর আমি এখানেই থাকি। পরী নামটা শুনে মজিদ মিয়ার একটু ভয় করে। তখন সে পরীটা বলেন, মজিদ তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, কিন্তু তোমাকে একটা অনুরোধ করব, তুমি আমাকে বিনা কারণে বিরক্ত করো না। আমি যখন কান্না করি তখন তুমি আমার কাছে আসো, তুমি আসায় আমি বিরক্ত বোধ করি। পরীর এমন কথায় মজিদ মিয়া একটু সাহস করে বলেন, আপনি কান্না করেন কেন? আপনার কান্না শুনে মনে হয় আপনার অনেক কষ্ট। তখন পরী মাথা নাড়িয়ে বলেন, হ্যাঁ, আমার অনেক কষ্ট। আমি আমার বাবা মা এই কবরস্থানের পাশে থাকে অনেক বছর হলো, কিন্তু কিছুদিন আগে আমার মা বাবা একটা দুর্ঘটনায় মারা যায়। মা বাবাকে হারিয়ে আমি একা হয়ে গেছি। আমার মা বাবার কথা মনে হতে আমি এই গাছের নিচে বসে কান্না করি। পরীর কথায় মজিদ মিয়া বলেন, ও তাই তো বলি, এভাবে কান্না কেন করেন? আচ্ছা, আমি তো না বুঝে লুকিয়ে লুকিয়ে আপনার কান্না দেখে ফেলেছি, আপনি কিছু মনে করবেন না আর আমার উপর রাগ করবেন না। আমি পাশের কবরস্থানটা পাহারা দিয়ে বুঝতে পারছেন এখানে থাকি, তাই আপনার কান্না শুনে চলে এসেছি। মজিদ মিয়ার কথায় পরীটা বলেন, ঠিক আছে, আমি বুঝতে পারছি, তুমি কবরস্থান পাহারা দিবা দাও, এতে আমার কোনো সমস্যা নেই। আর আজকের পর আমাকে লুকিয়ে লুকিয়ে দেখবে না বা আমার কান্নার সময় আমাকে বিরক্ত করবে না। তুমি আমাকে দেখছো, আমার সাথে কথা বলেছ, এসব কথা কখনো কাউকে বলবে না, ঠিক আছে? তখন মজিদ মিয়া পরীকে কথা দেন ওর কথা কাউকে বলবে না। তখন পরীটা বাতাসে মিশে যায়। পরী বাতাসে মিশে যাবার পর মজিদ মিয়া কবরস্থানের পাশে আসে আর পাহারা দিতে থাকে। এভাবে কেটে যায় সেই রাতটা। রাত পেরিয়ে সকাল হওয়ায় মজিদ মিয়া বাড়িতে চলে যান।
রোজ দিনের মতো সময় কাটাতে থাকেন। মজিদ মিয়া যে পরীকে দেখছেন এই কথা কাউকে বলেনি, এমনকি তার স্ত্রীকেও না। তিনি পরীর কথা গোপন রেখে কবরস্থান পাহারা দেবার কাজ করতে থাকেন। এভাবে কেটে যায় 3টা দিন। 3 দিন পর এক রাতে মজিদ মিয়া কবরস্থান পাহারা দিচ্ছেন। তখন সেই পরী মজিদ মিয়ার কাছে এসে বলে, মজিদ কেমন আছো? তুমি তো তোমার কথা রেখেছ। আমি এখন কান্না করলেও তুমি আমার কাছে যাও না, আমাকে বিরক্ত করো না, আমার কথা আবার কাউকে বলনি। তোমার এমন ব্যবহারে আমি খুশি। পরীর কথায় মজিদ মিয়া বলেন, আপনাকে কথা দিচ্ছি সে কথা রাখবো না? আচ্ছা, আপনি কি শুধু এখানে থাকেন? আমি তো শুনেছি জিনপরীদের আলাদা দেশ আছে, আপনার কি দেশ নেই? তখন পরী বললেন, হ্যাঁ আছে, কিন্তু মা বাবা বেঁচে না থাকায় আমি আমার রাজ্যে যাই না, এখানেই থাকি। এই বলে পরী মজিদ মিয়ার সাথে গল্প করতে থাকে। এদিকে মজিদ মিয়ারও ভালো লাগতে থাকে। তার কবরস্থানটা পাহারা দেওয়া হচ্ছে, গল্প করে সময় পার হচ্ছে। গল্প করার এক ফাঁকে মজিদ মিয়া বলেন, আচ্ছা একটা কথা বলি, আমাকে এই কবরস্থান পাহারা দেওয়ার জন্য রাখা হয়েছে কারণ এখান থেকে লাশ চুরি হয়। আপনি কি জানেন এখান থেকে আগে কে লাশ চুরি করত? তখন পরী বলেন, হ্যাঁ জানি। 2টো চোর আছে যাদের বাড়ি অনেক দূরে। ওরা এখান থেকে লাশ চুরি করে বিক্রি করে দিত কোনো খারাপ দুষ্ট তান্ত্রিক বা কবিরাজের কাছে। কিন্তু ওরা এখন আসে না কারণ তুমি কবরস্থান পাহারা দাও বলে। তুমি থাকা অবস্থায় ওরা আসলে তুমি ভয় পেতে পারো, তাই আসে না। পরীর কথায় মজিদ মিয়া বলেন, ও তাহলে চোরেরা এসব করে? কথাটা বলে মজিদ মিয়া পরীকে জিজ্ঞাসা করেন, আপনার নাম কি? তখন সে পরী বলেন, আমার নাম শাহানুর, আমি শাহানুর পরী। শাহানুর পরীর কথায় মজিদ মিয়া বলেন, আপনি বেশ সুন্দরী, আপনি কি বিয়ে করেননি? না, আমি এখনো বিয়ে করিনি বলে ওঠে শাহানুর পরী। তখন মজিদ মিয়া পরী গল্প করে রাতটা পার করে দেন। এই ঘটনার পর থেকে মজিদ মিয়া ও শাহানুর পরী রোজ রাতে গল্প করে কথা বলে। এভাবে কাটতে থাকে সময়। মজিদ মিয়া ও শাহানুর পরীর সাথে কথা বলে এটা কাউকে বলেন না। রোজ রাতের মতো একদিন মজিদ মিয়া ও শাহানুর পরী কথা বলার সময় সে শাহানুর পরী বলে ওঠেন, আচ্ছা মজিদ, আমাকে তোমার কেমন লাগে? তখন মজিদ মিয়া বলেন, ভালো লাগে, তুমি তো অনেক সুন্দরী। মজিদ মিয়ার কথায় পরী বলেন, আরে এরকম ভালো লাগে না, ভালোবাসার ভালো লাগা, এরকম কিছু লাগে কিনা? তখন মজিদ মিয়া কিছু না বলে চুপ করে থাকে। এটা দেখে পরী বলেন, আমি বুঝি তুমি আমাকে ভালোবাসো, পছন্দ করো। আমারও এই কয়েকদিনে তোমাকে ভালো লেগে গেছে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি কি আমাকে বিয়ে করবে? বিয়ের কথা শুনে মজিদ মিয়া অবাক হয়ে বলেন, বিয়ে? কিন্তু আমি তো বিবাহিত, আমার স্ত্রী আছে, ছোট 2টা সন্তান আছে, আমি তোমাকে কিভাবে বিয়ে করব? মজিদ মিয়ার কথায় পরী বলেন, তাতে সমস্যা কি? আমি তোদের বিষয় জানি, আমি জেনে শুনে তোমাকে বিয়ে করতে চাচ্ছি। আমি তো আর মানুষ না যে সবাই জানবে। তুমি না জানলে কেউ কখনো জানতে পারবে না। আমি অদৃশ্যভাবে তোমার বউ হয়ে থাকব। পরীর কথায় মজিদ মিয়া চিন্তিত হয়ে বলেন, আমি একটু ভেবে দেখি। তখন পরী বলেন, হ্যাঁ তুমি ভেবে আমাকে জানাবে। এরপর তার অন্য বিষয়ে কথা বলে। এই ঘটনার পর থেকে রোজ রাতে পরী মজিদ মিয়াকে পরী বিয়ের কথা বলে। রোজ বিয়ের কথা বলে একসময় মজিদ মিয়া রাজি হয়ে যায়। মজিদ মিয়া যে পরীকে পছন্দ করে না এমনটা না, পরীকে পছন্দ করে, ভালোবাসে। মজিদ মিয়া রাজি হওয়ায় শাহানুর পরী ও মজিদ মিয়ার বিয়ে হয়। বিয়ে হবার পর সেই পরী কবরস্থানের পাশ থেকে মজিদ মিয়ার সাথে দেখা করে কথা বলে। পরীও মাঝে মধ্যে মজিদ মিয়াকে নিয়ে জিনপরীদের রাজ্যে যায়, ঘুরে দেখায়। এভাবে ওদের বিয়ের পর কেটে যায় কয়েকটা দিন। কয়েকদিন পর এক রাতে মজিদ মিয়ার ছেলেটা হঠাৎ করে হারিয়ে যায়। মানে রাতে মজিদ মিয়ার স্ত্রী রাতে খাবার খেয়ে ছেলে মেয়েকে নিয়ে শুয়েছিলেন। হঠাৎ মাঝরাতের দিকে উঠে দেখেন পাশে মেয়েটা থাকলেও ছেলেটা নেই। ছেলেকে না দেখে মজিদ মিয়ার স্ত্রী আশেপাশে সবাইকে ডাকেন, আশেপাশে সব জায়গায় খোঁজেন। একজন অবাক আবার তখন কবরস্থানের পাশে এসে মজিদ মিয়াকে খবর দেন তার ছেলেকে পাওয়া যাচ্ছে না। এই খবর শুনে মজিদ মিয়া দ্রুত বাড়িতে যান আর আশেপাশে ছেলেকে খুঁজতে থাকেন। সারা রাত পুরো গ্রামে খুঁজেও তার ছেলেকে আর খুঁজে পান না। রাতে ছেলেকে খুঁজে না পেয়ে পরের দিন দিনের বেলা মাইক দিয়ে গ্রামে বলা হয়, কিন্তু তবুও ছেলের কোনো খোঁজ পান না মজিদ মিয়া। আদরের ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে মজিদ মিয়া ও তার স্ত্রী। ছেলেকে হারিয়ে 2 দিন কবরস্থানে পাহারা দিতে যাননি মজিদ মিয়া। 2 দিন পরের দিন কবরস্থানে পাহারা দিতে যাওয়ায় পরী এসে বলে, আমাকে মাফ করো মজিদ, আমি তোমার স্ত্রী হয়েও তোমাকে সাহায্য করতে পারিনি। আসলে আমি জানি তোমার ছেলেকে কে নিয়ে গেছে। তোমার ছেলেকে নিয়ে গেছে একজন তান্ত্রিক। আসলে তান্ত্রিক কালো জাদু করে, ওর কালো জাদুর জন্য বাচ্চা বলি দেওয়ার প্রয়োজন হয়, তাই ও রাতের বেলা ওর সাথে থাকা জিনেদের সাহায্যে তোমার বাড়ি থেকে তোমার বাচ্চাকে ধরে নিয়ে যায় আর মেরে ফেলে।
ওই তান্ত্রিক তাই আমি সাহায্য করতে পারিনি। আমি তোমার ছেলেকে বাঁচাতে গেলে তোমার ছেলের সাথে তান্ত্রিক আমাকেও মেরে ফেলত। পরীর কথায় মজিদ মিয়া হাউমাউ করে কান্না করতে থাকে। তার ছেলেটা বেঁচে নেই, মারা গেছে খবর শুনে। মজিদ মিয়ার কান্না দেখে পরী ওকে সান্ত্বনা দেয়। এদিকে মজিদ মিয়া তবুও নিজেকে শান্ত রাখতে পারে না। সে রাতটা কান্না করে কাটিয়ে দেন। নিজের ছেলেকে হারিয়ে মজিদ মিয়া কষ্টে দিন পার করতে থাকে। এভাবে কেটে যায় 7টা দিন। 7 দিন পর মজিদ মিয়া যে মেয়েটা ছিল সেই মেয়েটাও হারিয়ে যায়। ছেলেটার মতো মেয়েটাও হারিয়ে গেলে ওরা অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু ওকে কোথাও পান না। আদরের ছেলে ও মেয়েকে হারিয়ে এদিক মজিদ মিয়া পাগল প্রায়। ছোট দুটো বাচ্চাকে হারিয়ে ফেলল। বাচ্চা দুটোকে হারিয়ে মজিদ মিয়া শাহানুর পরীকে বলে, ওই তান্ত্রিক কোথায় থাকে, ওর ঠিকানা দাও। আমার সন্তান দুটোকে হত্যা করেছে, আমি নিজ হাতে ওকে হত্যা করব। মজিদ মিয়ার কথায় পরী বললেন, ঠিক আছে, তোমাকে ঠিকানা দেব না, সরাসরি ওর কাছে নিয়ে যাব। 2 দিন পর শুক্রবার, আর এই শুক্রবারে আমি তোমাকে তান্ত্রিকের কাছে নিয়ে যাব। তান্ত্রিক থাকে এক পাহাড়ের গুহায়। পরীর কথায় মজিদ মিয়া রাজি হন আর সারা রাত তার ডিউটি করে বাড়িতে চলে যান। পরের দিন বিকালে সেই গ্রামের একজন মুরব্বী মারা যায়। সেই মুরব্বী মারা যাবার পর তার ছেলে মেয়ে ও আত্মীয় স্বজনরা ঠিক করেন রাত 8টার দিকে কবরস্থানে মাটি দিবেন। কথা মতো সেটাই করা হয়। সেদিন রাত হতে মজিদ মিয়া চলে যান কবরস্থানে পাহারা দিতে। গিয়ে দেখেন সেখানে কবর খুঁড়ে কিছু লোক অপেক্ষা করছে। ওদের সাথে মজিদ মিয়াও অপেক্ষা করতে লাগলেন। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর রাত 8টা বাজলে সবাই মিলে লাশ নিয়ে আসেন আর দাফনের কাজ সম্পূর্ণ করেন। দাফনের কাজ সম্পূর্ণ করার পর গ্রামবাসী চলে যান। তখন যিনি মারা গেছেন তার আত্মীয় স্বজনরা মজিদ মিয়াকে বলেন, মজিদ মিয়া, আজকে রাতে ভালো করে পাহারা দিবা। আজকে একজনের মাটি হলো, খেয়াল করে দেখিও কোনো শেয়াল কুকুর বা কোনো চোর যেন লাশ তুলতে না পারে। ওদের কথায় মজিদ মিয়া বলেন, ঠিক আছে, আপনারা চিন্তা করবেন না, আপনারা চলে যান। তখন ওদের মাঝে একজন বৃদ্ধা বয়সের একজন মানুষ মজিদ মিয়ার কাছে এসে বলে, বাবা, তুমি কি কবরস্থান পাহারা দাও? তখন মজিদ মিয়া মাথা নাড়িয়ে বলেন, হ্যাঁ। মজিদ মিয়ার কথায় সে বৃদ্ধা লোকটা ওখানে থাকা সবাইকে বলেন, তোমরা বাড়িতে যাও, আমি একটু পর আসছি। ওনার কথায় সবাই চলে গেলেন। সেই বৃদ্ধা লোকটা বলেন, তোমার কাছে কিছু কথা জানতে চাই। যে লোকটা আজ মারা গেলেন আমি তার আত্মীয়। আমি মাটি দিয়ে আসার পরে কবরস্থানের আশেপাশে একটা পরীর অবস্থান বুঝতে পারি। আমি একজন কবিরাজ তাই জানতে পেরেছি। এখন তুমি আমাকে বলো, তুমি কি সেই পরীকে চেনো বা ওর সাথে কথা বলো? ওনার কথায় মজিদ মিয়া একটু অবাক হয়ে বলেন, না না, আমি পরীর সাথে কোনো কথা বলি না। তখন সেই বৃদ্ধা কবিরাজ বলেন, বাবা, তোমার ভালোর জন্য বলছি, আমাকে বলো, নইলে বিপদে পড়বা, কারণ এখানে যে আছে সে অনেক ভয়ঙ্কর ও ভালো না। ওনার কথায় মজিদ মিয়া বলেন, হ্যাঁ, এখানে একজন পরী থাকে, ওর নাম শাহানুর। শাহানুর একজন পরী, আর আমরা একে অপরকে বিয়ে করেছি। মজিদ মিয়ার কথায় সে বৃদ্ধা কবিরাজ পাশে তাকিয়ে তার কার সাথে জানি কথা বলে কবিরাজ বলে, এই শাহানুর পরীর বিষয়ে খোঁজ নিয়ে জানো এখনই। তখন মজিদ মিয়া বলেন, আপনি কার সাথে কথা বলেন? তখন কবিরাজ বলেন, আমার সাথে থাকা জিনের মাধ্যমে খোঁজ নিচ্ছে, একটু অপেক্ষা করো। কবিরাজের কথায় মজিদ মিয়া কিছুক্ষণ অপেক্ষার পর কবিরাজের সেই জিন কবিরাজকে জানি কি বলে। সব শুনে কবিরাজ মজিদ মিয়াকে বলে, মজিদ মিয়া, এখানে বসো আর আমার কথা শোনো। আমি জানি আমার বলা কথাগুলো তোমার বিশ্বাস হবে না, তবে এটাই সত্যি। তখন মজিদ মিয়া অবাক হয়ে বলেন, কি ঘটনা খুলে বলেন তো কবিরাজ সাহেব। তখন সে বৃদ্ধা কবিরাজ বলেন, মজিদ মিয়া, তুমি যাকে ভালো পরী মনে করছো ও আসলে ভালো পরী নয়। ও একটা ভয়ঙ্কর পরী, মহিলা পিশাচ। ও আসলে নরখাদক পরী, যার মূল খাদ্য হলো মানুষের মাংস, হোক সেটা মরা মানুষ না জীবিত। কবিরাজের কথায় মজিদ মিয়া আকাশ থেকে পড়ে আর বলে, মানে? না না, শাহানুর পরী তো ভালো, ওইসব করতে যাবে কেন? শাহানুর আমার স্ত্রীও অনেক ভালো। তখন সে বৃদ্ধা কবিরাজ বলেন, মজিদ মিয়া, ওই পরী তোমাকে ভালো রূপ দেখিয়ে বোকা বানিয়েছে। শুধু কি তাই, আমি এখন তোমাকে যেটা বলবো সেটা শুনে নিজেকে ধরে রাখতে পারবে তো? কিছুদিন আগে তোমার ছেলে ও মেয়ে হারিয়ে গিয়েছিল না? তোমার ছেলে ও মেয়েকে আর কেউ নিয়ে যায়নি। এই শাহানুর পরী নিয়ে গিয়ে মেরে ওদের রক্ত মাংস খেয়ে ফেলেছে। শুধু তোমার ছেলে মেয়ে না, তোমার স্ত্রীকেও মেরে ফেলেছে সেই শাহানুর পরী। এখন তোমার বাড়িতে যাকে দেখতে পাচ্ছ আর কেউ না, শাহানুর পরী। ও তোমার বৈরূপ নিয়ে তোমার সাথে সংসার করছে। ও তোমার স্ত্রী সন্তান সবাইকে খেয়েছে, আজকালকের মধ্যেও তোমাকেও মেরে খেয়ে ফেলত। কবিরাজের কথায় মজিদ মিয়া মাথায় হাত দিয়ে বলেন, খেয়ে সব কি সত্যি? কথাটা বলে কান্না করতে থাকে।
তখন কবিরাজ বলেন, হ্যাঁ সব সত্যি, তুমি একটু সময় দাও, আমি ওই শাহানুর পরীকে হাজির করছি এখনই। কথাটা বলে সে কবিরাজ ওখানে সেই শাহানুর পরীকে হাজির করে। হুজুর হাজির করায় ভয়ঙ্কর এক রূপ নিয়ে হাজির হয় শাহানুর পরী। পরীর এমন রূপ দেখে মজিদ মিয়ার হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা। তখন সে শাহানুর পরী ভয়ঙ্কর কণ্ঠে বলে, কবিরাজ আমাকে কেন হাজির করলি? তখন কবিরাজ বলেন, তে সহজ সরল মজিদ মিয়াকে বোকা বানালি কেন? ওর স্ত্রীর সন্তানকে হত্যা করলি। হুজুরের কথায় শাহানুর পরী ভয়ঙ্কর কণ্ঠে বলেন, আমি কবরস্থানের পাশে থাকি, এখানকার লাশ খাই। হঠাৎ এই মজিদ মিয়া এখানে পাহারা দিতে আসে। ও পাহারা দিতে আসায় আমি আর কারো লাশ খেতে পারি না। আমি কারো লাশ খেতে না পারায় একটা বুদ্ধি করি, আমি মজিদ মিয়াকে বিয়ে করি যেন ও আমাকে ভালো মনে করে। আসলে আমি ভেতরে ভেতরে মজিদ মিয়ার উপর অনেক রেগে আছি, কারণ ও এখানে এসে কবরস্থান পাহারা দেন, এতে আমি বিরক্ত হই। মজিদ মিয়ার কারণে আমি যেহেতু লাশ খেতে পারি না, তাই ওর ছেলে মেয়ে ও তার স্ত্রীকে মেরে ওদের রক্ত মাংস খেয়েছি। আর একটা দিন গেলে এই মজিদ মিয়াকেও মেরে রক্ত মাংস খেতাম। ভয়ঙ্কর এই পরীর কথায় কবিরাজ বলেন, ওর সাথে অন্যায় করেছিস যার কোনো ক্ষমা নেই। কবিরাজের কথায় সে পরী বলেন, আমি যা করেছি ঠিক করেছি, এখন মজিদ মিয়াকেও মেরে ফেলবো। এই বলে সেই পরী মজিদ মিয়ার দিকে এগিয়ে আসতে গেলে কবিরাজের সাথে থাকা জিন পরীকে ধরে ফেলে। তখন পরী আর সে জিন যুদ্ধ শুরু করে। ওদের যুদ্ধের এক পর্যায়ে কবিরাজের জিন ও কবিরাজ মিলে শাহানুর পরীকে বন্দি করে আর মেরে ফেলে। পরীকে মেরে ফেলার পর কবিরাজ মজিদ মিয়াকে সান্ত্বনা দেন আর মজিদ মিয়াকে বাড়ির দিকে এগিয়ে দিয়ে ওনারা চলে যায়। কবিরাজ চলে যাবার পর মজিদ মিয়া বাড়িতে যান। বাড়িতে গিয়ে দেখেন সত্যি ওর বউ বাড়িতে নেই। এর মানে শাহানুর পরী সত্যি পর স্ত্রী ও সন্তানকে মেরে ফেলেছে। স্ত্রী ও সন্তানকে হারিয়ে মজিদ মিয়া অনেক ভেঙে পড়েন আর সে ওই কবরস্থান পাহারা দেওয়ার কাজ ছেড়ে দেন। এই ঘটনার 1 বছর পর মজিদ মিয়া আবারও বিয়ে করেন আর সুখে সংসার করেন। প্রিয় লিসেনার, এই শাহানুর পরী রহস্যময় গল্পটার লেখক মোহাম্মদ নিশাদের লেখা গল্প। এটা বাস্তব ঘটনার মতো করে লেখা, কেউ আবার বাস্তব মনে করবেন না, এটা একটা বানানো গল্প। প্রিয় লিসেনার, জীবনে তো অনেক জিনপরির গল্প শুনেছেন, কিন্তু কখনো কি শুনেছেন একটা গাছের সাথে মানুষের বিয়ে হয়? হ্যাঁ, এরকম একটা গল্প বলবো এখন। এই গল্পটা পাঠিয়েছে লেখক মৃধা মৌনি। মৃধা মৌনি আপুকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি গল্প। আর আপনারা দেখছেন কালো রাত 24। কণ্ঠে আছে আমি ইফতি। ঘুম থেকে ডেকে তুলে মিরুকে বলা হলো আজ তার বিয়ে, তাও কিনা একটা গাছের সঙ্গে। প্রথম কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে হঠাৎ হেসে উঠল সে। হাসতে হাসতে বলল, তুমি কি মজা করছো খালামণি? গাছের সঙ্গে কারোর বিয়ে হয়? হয়। চোখ মুখ অন্ধকার করে বললেন মিরুর ছোট খালার শিখা। তোর মতো কপাল পোড়াদের হয়। এখন কথা না বলে ঝটপট উঠে তৈরি হয়ে নে, বেরোতে হবে। কোথায়? মাত্রই তো বললাম বিয়েটা 2 গ্রাম পরে হচ্ছে, বট গাছটা সেখানেই। ওকে তো তুলে আনা যাবে না, তাই তোকেই যেতে হবে ওর কাছে। ওর করছো কেন খালামণি? একটা বট গাছের সঙ্গে আমার বিয়ে দেবে? আমার এখনো বিশ্বাস হচ্ছে না। তুমি নিশ্চয়ই যোগ করছো। পাপা কই? শিখা ব্যস্ত হাতে কম্বল গোছাতে লাগলে। নিচে আছে, রেডি হয়ে নাম। গোসল করে এই শীতে ওই ঠান্ডা জলে আমি গোসল শুরু করতে পারবো না, মাপ চাই। আর প্লিজ তোমার এই জোকারি কথাবার্তা বন্ধ করো খালামণি, ইটস নট ফানি অ্যাট অল। মিরু বিছানা ছেড়ে নিচে নামলো। ওর পরনে বেবি পিঙ্ক স্লিপিং ড্রেস, ছোট চুলগুলি 2 বেনি করা, এলোমেলো হয়ে খানিকটা চুল কপালের উপরে পড়ছে। চমৎকার লাগছে দেখতে। শিখা মনে মনে মুগ্ধ হলেন। তার নিজের কোলে সন্তান নেই, মা ছাড়া এই মেয়েকেই তিনি আগলে বড় করেছেন বছর 3 ধরে। মিরুর প্রতি তার যত্ন, মমতা, ভালোবাসা সবটাই অতুলনীয়। মিরু বাসি মুখেই নিচে নামল। মনোয়ার সাহেব গম্ভীর মুখে পত্রিকায় নজর বোলাচ্ছিলেন। যদিও তার মন নেই আজ খবরের কাগজে, বরং মাথার ভিতরে ননস্টপ ঘুরপাক খাচ্ছে ব্যাপারটা। কি এক অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে। তবে এতে যে যদি মেয়ে অসুস্থ হয় তবে তাই সই। মিরুর কাছে এগিয়ে এসেই ঠোঁট উল্টে অভিযোগের সুরে বলল, দেখো না পাপা, খালামণি কি ফালতু যোগ করছে। বলছে কিনা একটা গাছের সঙ্গে, মানে বট গাছের সঙ্গে আমার বিয়ে। এমন ফালতু যোগ করার কোনো মানে হয়? মনোয়ার সাহেব বেশ শান্ত চোখে মেয়ের দিকে চোখ তুলে তাকালেন। তাকে টেনে নিয়ে নিজের কুলির উপর বসিয়ে বললেন, মামনি তুমি আমাকে ট্রাস্ট করো না? অফকোর্স করি। দেন পাপা যা বলি তাই করবে কেমন? মিরু বাবার দিকে ঘুরে তাকিয়ে বলে, কি করতে হবে পাপা? সত্যি তোমাকে একটা বিয়ে করতে হবে, একটা গাছকে। আর গাছটা একটা বট গাছই। না না, ভয় পাবার কিছু নেই।
তুমি শুধু ওখানে যাবে, 3 বার কবুল বলবে, তারপর আমরা সবাই ফিরে আসবো, শেষ। মীরা কাঁদো কাঁদো মুখ করে ফেললো এসব শুনে। খালামণি তবে যোগ করছিল না, সত্যিই সব। কিন্তু কেন পাপা? মাঝে মাঝে পরিস্থিতি আমাদের অনেক কিছু করতে বাধ্য করে। এমন কিছু জিনিস আছে পৃথিবীতে যা আমাদের চোখের দেখার বাইরে, জ্ঞানের ঊর্ধ্বে। তাই সেসবের সঙ্গে সমঝোতা করেই চলো ভালো। তুমি শুধু এইটুকু বিশ্বাস রাখো, আমি কিংবা তোমার খালামণি আমরা কেউই তোমার খারাপ চাই না। যেটাতে তোমার ভালো হবে সেটাই করছি, জাস্ট বিয়েটাই। এরপর তো আর সব কিছু ইনভলভ থাকতে হবে না। তুমি আগের মতো ড্রয়িং করবে, খেলবি, স্কুলে যাবে, এভরিথিং উইল বি ফাইন। ক্ষণকাল মুখ ভোতা করে রইল মিরু, তারপর ধীর কণ্ঠে বলল, প্রমিস পাপা, প্রমিস। মিরুর মুখ থেকে তবুও অন্ধকার সরল না, কেমন নির্জীব হয়ে গেল সে। ক্লান্ত পায়ে সিঁড়ি ভেঙে আবার উপরে উঠে গেল। মনোয়ারা সাহেব চুপচাপ সে যাওয়া দেখলেন। ভাবতে লাগলেন সেদিনের কথা, যেদিন থেকে শুরু হয়েছে সব কিছু। মিরুর মা রিনা ছিলেন অতি হাসি খুশি, চঞ্চল স্বভাবের এক মহিলা। সবসময় ঘরে গুনগুন করে গান গাইতেন, ফুলে পানি দিতেন কিংবা ছাদে গিয়ে মেয়েকে কোলে বসে গল্প বলতেন। জানিস মিরু, আকাশের ওই তারাগুলো আসলে তোর বন্ধুরা। আমি যদি কখনো চলে যাই, কিন্তু তুই তাদের সঙ্গে গল্প করবি। তখন কেউ জানতো না সে কতটাই যেন একদিন ভবিষ্যৎবাণী হয়ে দাঁড়াবে। রিনার সঙ্গে মনোয়ার সাহেবের পরিচয় হয়েছিল স্কুলে। দুজনে তখন শিক্ষকতা করতেন, একজন বাংলা আর একজন গণিতের শিক্ষক। প্রথমে সহকর্মী, তারপর বন্ধু, তারপর ভালোবাসা। বিয়ে হয়েছিল খুব শান্ত সাধারণ আয়োজনেই। কিন্তু সুখের দিন টিকল না বেশি দিন। বিয়ের 6 বছরের মাথায় ধরা পড়ল অভ্যন্তরীণ অঙ্গাশয়ের ক্যান্সার। রিনার শরীর দ্রুত ভেঙে পড়তে লাগলো। মনোয়ার সাহেব বাড়িঘর, জমি, বাগান সব বিক্রি করে দিলেন চিকিৎসার জন্য। একে একে হাসপাতালের করিডোরে ওষুধের গন্ধে রাত জেগে থাকা প্রার্থনায় ক্লান্ত হয়ে গেলেন সবাই। শেষ পর্যন্ত এক ভোরে রিনা নিঃশব্দে ঘুমিয়ে গেলেন চিরতরে। মিরুর বয়স তখন মাত্র 11। সেদিন থেকে শুরু হলো এক অদ্ভুত সময়। মিরু রাতে ঘুমাতো না। মাঝরাতে দরজার ফাঁক দিয়ে কেউ একজন নরম গলায় গান গাইত, ঘুম পাড়ানি মাসি পিসি। সে অনেকবার দৌড়ে গিয়ে দেখেছেন ঘরে কেউ নেই, জানলাটা শুধু খোলা, পর্দা একটু দুলছে। কখনো দেখা যেত মিরু বারান্দায় দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলছে, মা আজ আমি তোমার দেয়া নীল ফ্রকটা পরেছি, ভালো লাগছে। এক একে কথা বলতে থাকতো, নিজের মনে হাসতো, কাঁদতো। দিনের বেলায় মারার মতো ঘুমাতো, রাতের বেলায় জেগে বসে থাকতো। ঘুমাতে বললে বলতো, মা আসবে তো, আমি তার জন্য অপেক্ষা করছি। স্কুলে যাওয়া ছেড়ে দিল, তবে ড্রয়িংয়ে এর প্রতি ঝোঁক বাড়তে লাগলো। সেসব দৃশ্য ঠিক করে বোঝা যায় না, তবে একজন মহিলাকে দেখা যায় প্রতিটা ড্রয়িং পেজে। মনোয়ারা সাহেব সে মহিলার চিত্রটির কোথায় যেন রিনার ছোঁয়া দেখতে পান। তিনি শিউরে ওঠেন। প্রথমে সবাই ভেবেছিল শোকে মেয়েটা একটু দুর্বল হয়ে গেছে, সময় গেলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু দিন যত যাচ্ছিল ততই ভয়ানক হয়ে উঠছিল তার আচরণ। কখনো নিজের ঘরটাকে মায়ের ঘর বলে সাজাতো, কখনো মাঝরাতে বাথরুমের আয়নায় তাকে দীর্ঘক্ষণ কথা বলতো, তুমি আসো না মা, আমার একা লাগছে। মনোয়ার সাহেব ও শিখা ধীরে ধীরে ভয় আচ্ছন্ন হয়ে পড়লেন। এলাকার কিছু মুরব্বী মানুষ বললেন মেয়েটার উপর জিনের আছর পড়েছে। কেউ কেউ পরামর্শ দিলেন ওঝা ডেকে ঝাড়ফুঁক করাতে। মনোয়ার সাহেব শিক্ষিত মানুষ হয়েও অসহায়তার চাপে একসময় বিশ্বাস করতে শুরু করলেন ওদের কথাই। সেজন্যই শহরে ফেলে রেখে আসেন এই গ্রামে, রিনার বাবার বাড়িতে। এখানে নাকি ভালো মানের পীর ফকিররা রয়েছে, তারা নিশ্চয়ই মিরুর এই সমস্যার সমাধান করে দিতে পারবে। মিরু আবারও আগের মতো সুস্থ হয়ে উঠবে। মনোয়ার সাহেবের কাছে নিজের মেয়ের সুস্থতার উপর আর কিছু চাওয়া নেই। 4-5 দিন ধরে একজন নামকরা হুজুরের কাছে বেশ কয়েকবার গিয়েছিলেন মনোয়ার সাহেব। সে বললেন, আপনার মেয়ের ওপর জিনের নজর আছে। সে জিন যেমন তেমন জিন না, কঠিন জিন। সে জিন আপনার মেয়েকে বিবাহ করতে চায়, তাকে নিয়ে চলে যেতে চাই নিজের দুনিয়ায়। আমি তার সাথে কথা বলেছি বৈঠকে বসে, তাকে অনেক বুঝিয়েও ফায়দা হয়নি, এমনকি ভয়ভীতি দেখিয়েও লাভ হয়নি। সে আপনার মেয়েকে কঠিন রকমের পছন্দ করে। আপনার মেয়ের বয়স আরেকটু বাড়লেই সে তাকে বিবাহ করে নিয়ে চলে যাবে, কোনো কিছুর বিনিময়ে তাকে সরানো যাবে না। মনোয়ার সাহেব কাঁদতে কাঁদতে বলেছিলেন, তাহলে এখন কী উপায় হুজুর? আমার মেয়েটাকে আমি বাঁচাতে পারবো না কোনোভাবেই। হুজুর আশ্বাস দেয় ভঙ্গিতে একটা হাত উঁচু করে মনোয়ার সাহেবের মাথায় রাখলেন, নরম গলায় বললেন, আপনার মেয়ের মতো আমারও একটা মেয়ে আছে ভাইজান, আপনি চিন্তা করবেন না।
আমি এর সহজ হাল ছাড়ছি না। কিভাবে তাকে পরাস্ত করতে হয় তা আমারও জানা আছে। 2 গ্রাম পরে একটা বড় বটগাছ আছে, যার বয়স কেউ জানে না, বহু প্রাচীন এবং শক্তিশালী। সেই বটগাছের রাশিফলও চমৎকার। তার সঙ্গে আপনার মেয়ের বিবাহ হইলে এই বজ্জাত জিন অবশ্যই পালাতে বাধ্য হবে, কেননা তখন আপনার মেয়ে ওই বটগাছের বিবাহিত স্ত্রী হবে এবং তাকে রক্ষা করাও ওই বটগাছের দায়িত্বের ভেতর পড়বে। আপনি তো বিশ্বাস করবেন না, তবে সত্যি বলছি, ওর তুলনায় এই জিন অতি নগণ্য। তিনি তার স্ত্রীকে নিশ্চয়ই রক্ষা করবেন এবং মুক্ত করবেন। এসব আপনি কি বলছেন হুজুর? বিশ্বে হতবিহ্বল হয়ে পড়লেন মনোয়ার সাহেব। এ হয় নাকি? বিড়বিড়ে উঠলেন তিনি। হুজুর বলেন, আল্লাহ পাকের দুনিয়ায় সবই হয়, আমরা নাদান মানুষ কতটুকু বা জানি। একটা পদ্ধতি আমি দেখি আপনার মেয়েকে এই কঠিন সমস্যার হাত থেকে রক্ষা করার জন্য। বাকিটা আপনার ইচ্ছা। যদি আপনি আমার কথায় রাজি থাকেন তবে আমি দিন তারিখ সময় নির্ধারণ করে রাখব। মনোয়ার সাহেব অনেকক্ষণ কোনো কথা বলতে পারলেন না, কেবল ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইলেন। শেষ পর্যন্ত পারিবারিক বৈঠকে বসে এটি সিদ্ধান্ত হলো, তারা হুজুরের কথা মানবেন, তিনি যা করতে বলেছেন তাই করবেন। এতে যদি মীরও সুস্থ হয়ে ওঠে তবে আলহামদুলিল্লাহ, তাদের আর কিছু চাওয়ার নাই। গাড়ির পেছনের সিটে হেলান দিয়ে বসে আছে মীরু, চোখ দুটো বন্ধ। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে ঘুমাচ্ছে সে, কিন্তু মনোয়ার সাহেব বেশ ভালো করে জানেন মীরু জেগে রয়েছে এবং রাগ করেছে। এই ধরনের ফাজলামো কর্মকাণ্ডে বিন্দুমাত্র মত নেই তার। আর কদিন পর জিএসসি দেবে যেই মেয়েটি, তার সঙ্গে এরকম কিছু করার সাজেও না। কিন্তু মনোয়ার সাহেব যে নিরুপায়, মীরুকে সে কথা বোঝাতে পারছে না। মীরু জানেও না এইসবের পেছনের সঠিক কারণটি কি। তাকে আধা সত্য আধা মিথ্যা বলে বুঝিয়েছেন শেখা। হুজুরি নিষেধ করে দিয়েছেন, মেয়েকে সব না জানালেই ভালো হয়। মনোয়ারা সাহেব চিন্তার গতিপথে লাগাম টেনে মৃদু গলায় ডেকে বললেন, মীরু, ঘুমাচ্ছিস মা? মীরু চোখ বন্ধ রেখে জবাব দিল, চোখ খোল, কথা বলি। যা বলার বলো পাপা, আমি শুনছি। চোখ খুলবি না? ও, আলো লাগে, কষ্ট হয়। ঠিক আছে, তাহলে বন্ধই ভালো। তোদের পরীক্ষা কবে রে? জানি না। সে কি রে, এক্সাম দিবি না? মীরু চোখ খুলে এবং কঠিন গলায় বলল, পাপা, আমার আর পড়াশোনা করতে ভালো লাগে না। তুমি জানোই তো, তাই না? আই লাভ ড্রয়িং। আমি একজন বড় আর্টিস্ট হতে চাই, পড়াশোনা করতে চাই না। অথচ তুমি জোর করে আমার স্কেচ বুক নিয়ে গেছো, স্কুলে পাঠাচ্ছ। মনোয়ারা সাহেব মৃদু হেসে বললেন, ছোট থাকতে তুই অনেক ভালো স্টুডেন্ট ছিলি। একবার অঙ্কে 100তে 95 পেলি। 5 মার্ক কেন কাটলো এই নিয়ে বাসায় এসে শিখি কান্না। তোর মা তোকে থামাতেই পারে না। আমি জানি, তাই নাকি? আমি বোধহয় গল্পটা আগেও করেছিলাম। না, তুমি বলনি, মা বলেছে। মনোয়ার সাহেব চুপ করে গেলেন। শিখা বুঝতে পেরে আগ্রহ করে বললেন, আপা, এই গল্পটা করেছিলে নাকি? নিশ্চয়ই আপা চলে যাওয়ার আগে বলেছিলে, তাই না রে? মীরু খালার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে জবাব দিল, না, মা পরশু রাতেই গল্পটা করেছে। বলেছে আমাকে আবারও পড়াশোনা করতে। আমি নাকি হাইস্ট স্কোর করে বড় কিছু অ্যাচিভ করতে পারবো, বাট আমি মাকে বুঝে বলেছি আমার স্কেচ করতেই ভালো লাগে। তখন মা বলেছে, বাবা একটা গাথা। সে নাকি মাকেও কোনোদিন বোঝেনি, আমাকেও বোঝে না। এবার শিখাও চুপ করে গেলেন। ও যা বলছে তা সত্যি, কেননা মীরু কখনো হয়তো মিথ্যা কথা বলে না। তাছাড়া এরকম ছোট ছোট ঘটনা তো আরও ঘটে গেল এই কদিনে। শিখা একটা দীর্ঘশ্বাস ফেলে জানলা দিয়ে বাইরে তাকালেন। কি সুন্দর রোদ ঝলমলে প্রকৃতি, দুপাশ দিয়ে গাছগাছালি সাই সাই করে চলে যাচ্ছে। দূরের ক্ষেতে হলুদের সমারোহ, ভারী সুন্দর লাগছে দেখতে। কিন্তু এই সৌন্দর্য শিখা কিংবা মনোয়ার সাহেবের মন জয় করতে পারছে না। তারা দুজনেই চিন্তিত মীরুকে নিয়ে। অপরদিকে মীরু পুনরায় চোখ বন্ধ করে ফেলেছে, নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছে দুনিয়ার বাস্তব জগৎ থেকে। সমস্ত ধ্যান ধারণা একটি কেন্দ্রবিন্দুতে এনে জড় করেছে। মীরুর হঠাৎ করে ভীষণ ঘুম পাচ্ছে, গাঢ় গভীর ঘুম। বটগাছটা কত বছর পুরনো কেউ ঠিক করে বলতে পারে না। তবে যাকেই জিজ্ঞাসা করা হয় সেই বলে, যবে থেকে এই গ্রামে এসেছে তবে থেকে এটাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখছে। এর চারপাশ কত পরিবর্তন হলো। গ্রাম ছেড়ে নগর গড়ে উঠল, টিনের ঘরবাড়ি পাল্টে বিল্ডিং হলো, স্কুল কলেজ রাস্তাঘাট কারেন্ট এলো। কিন্তু এই বটগাছটির কোনো পরিবর্তন নেই। আগেও যেমন ছিল এখনও তাই আছে, সগৌরবে মাথা তুলে দাঁড়িয়ে, ডালপালা ছড়িয়ে যেন অজান্তেই কত কিছুকে আগলে নিয়েছে তার ছায়াতলে। মীরু মুগ্ধ চোখে বটগাছটির দিকে তাকিয়ে রইল। অজান্তেই ঠোঁট ভেঙে জানতে চাইল, এর সঙ্গে আমার বিয়ে হবে খালামণি?
শিখা চোখের তাকায় দুষ্টুমি ফুটিয়ে বললেন, হ্যাঁ কেন রে, বর পছন্দ হলো? ধুর, লজ্জায় লাল হয়ে গেল মিরু। তাই দেখি শিখা খিলখিল করে হেসে ওঠেন। মিরু গাল টেনে দেন, বড় লজ্জাবতী লত্তা ছেড়েছিস তাই না? প্রথমে তো আসতে চাইছিলি না, এখন কেমন মুগ্ধ হয়ে দেখছিস? মুগ্ধ হওয়ারই মতো। কি শান্ত নীরব জায়গাটা। ইস, এমন জায়গায় যদি সারা জীবন থাকতে পারতাম। থাক না, কে মানা করেছে? তোর বরই তো হয়ে যাচ্ছে, বরের সঙ্গে এখানেই থেকে যা। মিরু আবারও দারুণ লজ্জায় লাল হয়ে উঠল। পরের কার্যগুলোর সমাধান হলো খুব দ্রুত। মিরুকে নিয়ে বসানো হলো বটগাছের গুড়ির ওপর। মাথার ওপর বড় একটা ওড়না দিয়ে তাকে আপাদমস্তক ঢেকে দেয়া হলো। তার হঠাৎ করে ভীষণ লজ্জা লাগতে শুরু করলো। মনে হতে লাগলো সত্যি সত্যি তার বিয়ে হয়ে যাচ্ছে। হুজুর কি সব দোয়া পড়লেন। এরপর মিরুর কাছে জানতে চাইলেন এই বিয়েতে তার মত আছে কিনা। অদ্ভুতভাবে মিরু মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। হুজুর আবারও দোয়া পড়ে মিরুর মাথায় ফু দিয়ে তাকে কবুল বলতে বললেন। মিরু কবুল বলল। বলার সময় খেয়াল করলো হঠাৎ করে তার শরীরের উপর দিয়ে একটা হালকা নরম বাতাস বয়ে চলে গেছে। কেমন শিহরিত হয়ে উঠল মনটা। মিরু আরো গুটে গেল। হুজুর আলহামদুলিল্লাহ বলে সবাইকে হাত তুলে দোয়া করতে বললেন। এই মোনাজাতে কেউ দাম্পত্যের আগাম জীবনের জন্য দোয়া চাইলেন না, বরং মিরুর সুস্থ নির্ঝঞ্ঝার জীবন চাইলেন। সব শেষ হলে ওরা আবারও গোদ গাড়িতে করে বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। মিরু বারবার পেছনে ফিরে চাইল। ওর কেন যেন মনে হতে লাগলো কিছু একটা অতি গুরুত্বপূর্ণ জিনিস ফেলে যাচ্ছে এখানে, এই বট গাছের কাছে। মনোয়ার সাহেব খানিকটা নিশ্চিন্ত বোধ করছেন এবারে। তিনি আরামে মাথাটা এলিয়ে দিলেন সিটে। তার ঘুম পেয়ে যাচ্ছে। তিনি ঘূর্ণাক্ষরেও ভাবতে পারলেন না আসল সমস্যা তো এখান থেকে শুরু। বাসা আসার পরও মিরুর অস্থিরতা কমল না, বরং বুকের ভেতরটাও চাপ দিতে থাকলো। কেমন একটা শূন্যতা ঘিরে ধরল চারপাশে। বারবার মনে হতে থাকলো কেউ তার অপেক্ষা করছে, কিন্তু মিরু তার কাছে যেতে পারছে না। কেউ ডাকছে তাকে বহু দূর থেকে, মিরু এসো, মিরু এসো আমার কাছে। মিরু দুহাতে কান চেপে ধরল। সে রাতে ঠিকঠাক ঘুমাতে পারল না। ছাড়ছাড়া ভাবে ঘুম স্বপ্ন দেখল। সেসব স্বপ্নে ভীষণ অদ্ভুত একটা বটগাছ তার গুড়িতে চুপ করে বসে আছে মিরু। বটগাছটা একটা ডাল বেঁকে তার মাথার উপর পড়েছে, যেন সে হাত বলে দিচ্ছে তার চুলে। সে ডাল আস্তে আস্তে মাথা থেকে গাল বেয়ে গলা দিয়ে নিচের দিকে নামতে লাগলো। মিরু লজ্জায় স্থির হয়ে গেল। হাঁসফাঁস করে ঘুমিয়ে জেগে উঠল সে। বাইরে সবে মাত্র ভোরের আলো ফুটেছে। আর মোড়া ভেঙে বিছানা ছেড়ে নেমে এলো। কুয়াশায় মোড়া চারিদিক, বেশি দূরের জিনিস দেখা যায় না। একটা ভেজা ভেজা ভাব সবখানে, যেন সবকিছু সদ্য জন্ম নিয়েছে। স্নিগ্ধতায় মোড়া মিরুর মন ভালো হয়ে গেল। এই সময় এক কাপ চা পাওয়া গেলে মন্দ হতো না। সে বারান্দায় এসে দাঁড়ালো। রেলিং ভেজা, তার উপর কোণে ভর দিয়ে নিচের দিকে তাকালো। মনোয়ার সাহেব বসে আছেন বাগানে, গায়ে একটা পাতলা চাদর দেয়া। পেছন থেকে তাকিয়ে দু হাতে জড়িয়ে ধরে আছেন শিখা। মিরুর চোখ সরিয়ে নিল। ভালো মনটা পুনরায় খারাপ হয়ে গেল তার। একা একাই দাঁড়িয়ে রইল বারান্দায়। কিছুক্ষণ পর মনোয়ার সাহেবকেই দেখতে পেলেন তাকে। হাঁক ছেড়ে নিচ থেকে ডাকলেন, মা নিচে এসো। মিরু যাবে না ভেবেও নামলো। খালি পায়ে লনে পা রাখল। ভেজা ঘাসের উপর পা ফেলতে খুব ভালো লাগছে। এক ধরনের সুস্থির অনুভূতি হচ্ছে। মনোয়ার সাহেব বললেন, জুতা পরে এসো, ঠান্ডা লেগে যাবে। নো নিড পাপা বলে একটা চেয়ার টেনে বসলো মিরু। শিখা পট ভর্তি কফি নিয়ে এলেন। তারা দুজন খাবে আর গল্প করবে বলে। মিরুকে দেখে সামান্য হতাশ ভাব তার চোখে মুখে ফুটে উঠল। মিরু সেটা খেয়াল করলো, তবে বসে রইল যেন কিছুই হয়নি। এই ভাব ধরে শিখা বললেন, তোমায় কফি দেব? মিরু নির্লিপ্ত গলায় বলল, দাও। তারপর বাবার দিকে তাকিয়ে কঠিন করে বলল, তোমরা চাইলে বিয়েটা করে নিতে পারো পাপা। কেন শুধু শুধু আমার বাহানায় নিজেদের দূরে দূরে রাখছো? আই ফিল গিল্টি। অ্যান্ড আমার তো তোমাদের বিয়ে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আগে বলেছি। শিখা দারুণ লজ্জা পেলেন। মিরু এমনই, ঠোঁট পাতলা, মুখে যা আসে বলে ফেলে। মনোয়ার সাহেবও তেমন কিছু মনে করেন না। আমরা এখন এসব নিয়ে ভাবিনি। না ভাবলে এখন ভাবো পাপা, আমি বড় হচ্ছি, নিজেকে সামলে নিতে একাই যথেষ্ট। আমার জন্য তোমার বা শিখা খালামণির প্রবলেম হোক আমি চাই না। তাছাড়া লোকেও তো নানান কথা বলে শুনলাম। শিখা খালামণি সেদিন খুব কাঁদছিলেন একা একা, আমি দেখেছি। শিখা বিব্রতভাবে উঠে দাঁড়ালো। কিছু লাগলে ডেকো। তারপর অতি দ্রুত পায়ে ফিরে গেলেন ঘরের ভেতরে। তাই দেখি ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটিয়ে তুলল মীরা।
সে একদমই পছন্দ করেন এই মানুষটিকে, বরং বাবা যদি ওকে বিয়ে করে তবে একটা বড় আপত্তি আছে। মায়ের জায়গাটায় অন্য কাউকে দেখতে চায় না সে। মিরু উঠে দাঁড়ালো, শক্ত কণ্ঠে বলল, হয় বিয়ে করার নইলে খালামণিকে অন্যত্র বিয়ে করে নিতে বলো পাপা। এভাবে পাবলিকালি তোমরা হাক করো, আই ফিল ব্যাড ফর দ্যাট। মিরু গটগট পায়ে হেঁটে চলে এলো। মনোয়ার সাহেব অনেকক্ষণ ধরে থম মেরে বসে রইলেন। পরে হঠাৎ করেই বুকের ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। চারপাশ কুয়াশার চাদরে ঢেকে আছে। গা হিম করা শীত পড়েছে এবছর, হাড্ডি শুদ্ধ জমিয়ে দেয়। তার ভেতর কোনো রকম শীত পোশাক ছাড়া খালি পায়ে হেঁটে বেড়াতে মিরুর খুব একটা খারাপ লাগছে না, বরং এইভাবে ছন্নছাড়া হয়ে অনন্তকাল ধরে হেঁটে যেতে পারলে তার ভীষণ ভালো লাগতো। এই বাগানটা তার দাদুর করা। তিনি চলে গেলেও বড় মামার বাগানের যত্ন নেন। দুজন মালিও আছে, তারাও চলে এসেছে। একজন পাতা ছেটে দিচ্ছে, আরেকজন গোড়ায় মাটি আলগা করছে। মিরু তাদের দিকে এগিয়ে বেশ আগ্রহ করে কাজগুলো দেখতে লাগলো। একজন বলল, আপনার পছন্দের ফুল কি ছোট আফা? অপরজন বলল, গোলাপি হইব। গোলাপির উপর ফুল আসেনি। মিরু ঘাড় নাড়ল, না, আমার কোনো ফুল পছন্দ না। ও মা, কেন? এমনিতেই। সবার সব পছন্দ হবে এমন কোনো কথা আছে? না, সেটা ঠিক আছে। মিরু ওদের ছাড়িয়ে বেঞ্চে গিয়ে বসলো। বেঞ্চ ভিজে আছে, তবে বসতে খুব একটা অসুবিধা হচ্ছে না। সেখানে বসে বসে একা একাই পা দোলাতে লাগলো। মালি দুজন ঘাড় ফিরিয়ে তা দেখে ফিস ফিস করল। মায়ের মাথায় গন্ডগোল মনে হয়। বড়লোকের আদরের বেটিকেও মধ্যে এরকম সমস্যা থাকে। সুন্দর মায়ে এডি সব জিনের আসর। শুনলি না, তারা শহর থেকে বড় হুজুরের কাছে আসছে। থাক, এরিনে কথা না বলাই ভালো, শুনলে মালিকে আবার গাইল দিব। কাম কর। দুজনে আবারও পিছনে ফিরে তাকালো। অবাক হয়ে দেখল মিরু একা একাই কথা বলছে, যেন তার পাশে সত্যি কেউ বসে আছে। দুজনের মাথা ঘুরে গেল এই দৃশ্য দেখে। তোমার গরম পোশাক কই? এভাবে খালি পায়ে হাঁটছ, ঠান্ডা লেগে যাবে তো। পাপা কিন্তু দেখিনি আমার গায়ে সোয়েটার নাই। থাক, তুমি মন খারাপ করো না। তোমার চিন্তায় নিশ্চয়ই তোমার বাবা এলোমেলো হয়ে গেছে। মিরু রিনার দিকে তাকিয়ে হঠাৎ করুণ গলায় বলল, তুমি কেন চলে গেলে মা? রিনা এই প্রশ্নের জবাব দিতে না পেরে মেয়ের দিকে নির্জীব চোখে তাকিয়ে রইলেন। মিরু কেঁদে উঠল। রিনা মেয়েকে নিজের কাছে টেনে নিল। মনোয়ার সাহেব তার ঘরে শিখাকে ডেকে পাঠালেন। কিছু লাগবে তোমার? বলতে বলতে শিখে এসে মনোয়ার সাহেবকে জড়িয়ে ধরতে গেলে তাকে সরিয়ে দিয়ে স্থির দৃষ্টি নিক্ষেপ করলেন। শিখা থতমত খেয়ে দূরত্ব বজায় রাখল। সামনের চেয়ারটা ইশারা করে বসতে বললে চুপচাপ বসলেন। মনোয়ার সাহেব সময় নিয়ে বললেন, তুমি বিয়ে করে নাও শিখা, আমার জন্য অপেক্ষা করে থেকো না। শিখা আহত গলায় বললেন, এসব তুমি কি বলছো মনোয়ার? বড় আপা মারা যাওয়ার পর আমি তো তোমাকেই শয়নের স্বপ্নে ভেবে এসেছি। তুমি সব জেনেও নিরুপথে আমাদের ঠিক মেনে নিতে পারছে না। এমনিতে ওকে নিয়ে আমি অনেক ক্রিটিক্যাল ফেজ পার করছি, চাই না সেটা আরও জটিল হোক। তার চেয়ে তুমি তোমার লাইফ গুছিয়ে নাও, এই ভালো হয়। শিখা বললেন, ও তোমার এই কথা বলেছে? না, বরং ও আমাকেই বারংবার বলেছে তোমার বিয়ে করে নেওয়ার জন্য। তাহলে প্রবলেমটা কোথায়? মনোয়ার সাহেব অনেকক্ষণ সময় নিয়ে প্রশ্নটার জবাবে বললেন, আমার মনে হচ্ছে মিরু ছোট একটা ট্রিক করেছে এখানে। ও ওর মনের এক্স্যাক্ট অপোজিট কথাগুলো বলছে। ওর প্রবলেম আছে আমাদের বিয়েতে, সেটা সরাসরি বলতে না পারায় এভাবে জানাচ্ছে। আমার গাট ফিলিং অন্তত তাই বলে। আর ওর প্রবলেম হোক এরকমটা আমি বিন্দুমাত্র চাই না। সো এটার বেটার তুমি তোমার লাইফ বেছে নাও। শিখা ঠান্ডা গলায় বললেন, ডিডন্ট ইউ লাভ মি, নট ইভেন এ লিটল? মনোয়ার সাহেব তার চেয়েও ঠান্ডা স্বরে বললেন, আই লাভ মাই ডটার মোর দ্যান ইউ। এরপর কথা বলে না। শিখা নীরবে উঠে বেরিয়ে গেলেন। বাইরে ক্লান্ত অপরাহ্ন, কুণ্ডলি পাকিয়ে নামছে কুয়াশা। অন্য সময় এমন দৃশ্য দেখতে ভালো লাগলেও আজ লাগছে না। মনোয়ার সাহেবের জীবনটা হঠাৎ করে কেমন অগোছালো হয়ে গেল। প্রতি রাতে ঘুমাবার আগে মিরুর সাথে অনেকক্ষণ গল্প করার শেখার অভ্যাস, তবে আজ তিনি গেলেন না। দরজা পর্যন্ত গিয়েও তার ভেতর ঢুকলেন না। মনটা থমথম করছে। এ অবস্থায় মিরুর কাছে যাওয়াটা উচিত হবে না। তিনি ঠিক করলেন দরজা খুলে মিরু শুয়েছে কিনা এক নজর দেখে চলে আসবেন। যে ভাবনা সেই কাজ থেকেই তিনি ভেজানো দরজা ঠেলে ভেতরে উকি দিলেন। মিরু নেই, ঘর শূন্য। শিখা অবাক হয়ে ভেতরে এলেন। বাথরুমে মিরু নেই। ঘড়ির কাঁটায় 10টা বাজছে। ঢাকা শহরের জন্য এটা খুব বেশি রাত না হলেও গ্রাম এলাকায় এখন গভীর নিশুতি রাত। তার উপর হাড় কাঁপানো ঠান্ডা বাইরে। এমন সময় মিরু কোথায় যাবে? ওর বাবার ঘরে? শিখা সেখানেও খুঁজল,
মিরু নেই। রান্নাঘরে, স্টোর রুমে, দাদির ঘর, বড় মামা মামির ঘর, সবখানে খুঁজল। মালিরা খুঁজল বাগানে, মিরু নেই, কোথাও নেই। এমনকি দাঁড়ানো মিরু কিছু বলতে পারছে না ঠিক করে। মোনার সাহেব বুকের ভেতর একটা চাপ অনুভব করলেন। তার অতি আদরের মিরুটা কোথায় গেছে? মিরু বসে রয়েছে বটগাছের গুড়ির ওপর, গুটিসুটি দিয়ে মাথার উপর ওড়না ঘুমটার মতো করে ঢাকা দেয়া। শুধু তার মুখ বের হয়ে আছে, তাকে জ্বরে আচ্ছন্ন কোনো রোগীর মতো দেখাচ্ছে। শীতের কাপড় নেই, খালি পা, চোখ জোরে ঈষৎ লাল। তাকে দেখতে বড্ড ভয়ঙ্কর লাগছে। সে বিড়বিড় করে কথা বলছে, নিজের সঙ্গে নয়, গাছের সঙ্গে। কেমন আছো তুমি? বটগাছ জবাব দিল, আমি ভালো আছি ছোট্ট মেয়ে, তুমি কেমন আছো? ভালো নেই, আমার শীত করছে। আমার ভেতর ঢুকে বসো ছোট্ট মেয়ে, তাহলে আর শীত তোমায় কাবু করতে পারবে না। মিরু যুবতবু হয়ে আরও গুটি সুটিয়ে বসলেন, যেন সত্যি সত্যি সে ঢুকে পড়তে চাইছে বটগাছটির ভেতরে। তুমি আমাকে ছোট্ট মেয়ে বলছো কেন? আমি তো ছোট নই, আমার তুলনায় তুমি অনেক ছোট। ছোট না? যদি ছোট মেয়ে সম্বন্ধে তোমার আপত্তি থাকে তবে আমি তোমার নাম ধরে ডাকতে পারি। তোমার নাম কি? মিরু অবাক হয়ে বলল, যাকে বিয়ে করলে তার নাম জানো না? না, জানি না। আমাদের কেউ বলেনি, কেউ মতামত নেয়নি এই বিয়ের ব্যাপারে? তোমায় নিশ্চয় নিয়েছে। ছোট্ট করে নিঃশ্বাস ফেলল মিরু। না, আমার মতামত নেয়নি, তবে বলেছে যে বিয়েটা হবে এবং আমাকে রাজি হতে হয়েছে। তাহলে তো তোমার অবস্থান আমার অবস্থান খুব কাছাকাছি বলতেই পারো। আমি তো গাছ, আমার মতামত কেউ নেবে না, এটি স্বাভাবিক। কিন্তু তুমি মানুষেও তোমার সিদ্ধান্তের গুরুত্ব নেই, এটা অদ্ভুত। মিরু হাঁটুতে মুখ গুজে বলল, অদ্ভুতের কিছু নেই। মাঝে মাঝে মানুষের গাছের চেয়েও বেশি অসহায়। সেটা কিভাবে? তোমার তো মুখ নেই, তুমি না হয় কথা বলতে পারো না। কেউ তোমার পাতা ছিঁড়ে নিয়ে গেলেও তুমি কিছু বলতে পারবে না। গায়ে কোপ দিয়ে তোমার ব্যথা দিলেও তুমি চিৎকার করতে পারবে না, বরং এক সমুদ্র ব্যথা নিয়ে তোমাকে স্থির হয়ে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে মৃত্যুর। আমারও মাঝে মাঝে এমনই অসহায় হয়ে পড়ি। আমার সবচেয়ে প্রিয় জিনিস কেউ কেড়ে নিয়ে গেলেও তাকে কিছু বলতে পারি না। সবচেয়ে দামি হৃদয়টাকে কেউ ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিলেও আমরা চুপ থাকি, ভাঙা মনটা কিনে আক্ষেপ করতে থাকি। একদিন নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে এই আশায়। বটগাছটি বিমুগ্ধ গলায় বলল, তুমি তো দারুণ বললে মিরু, কত গভীর কথাগুলি। বা আমি তোমার প্রতি চমৎকৃত এবং মায়ানুভূত করছি। মিরু হাসলো সামান্য। ধন্যবাদ। ভয় করছে মিরু? প্রথমে করছিল, এখন করছে না। ভয় নেই, আমি আছি। আমি তোমাকে চারিদিকে দিয়ে ঘিরে রেখেছি, কোনো ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। ঘুমাও মিরু, তোমার চোখ বুজে আসছে। সত্যি মিরুর চোখ বুজে আসছে ঘুমে। মনে হচ্ছে খুব সুখকর নিদ্রা হবে তার। গায়ের উপর দিয়ে হাওয়া বয়ে যাচ্ছে, শরীর বরফের মতো ঠান্ডা, একটু একটু কাঁপছেও। মিরু গড়ির ওপরেই গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। আঁচলটা টেনে দিল পুরো শরীরে। চোখ বন্ধ করল। গাছ গান ধরেছে, সুরালেও কণ্ঠস্বর। ঘুম পাড়ানি মাসি পিসে মোদের বাড়ি এসো। মিরুর মনে হলো গানটি বটগাছ নয়, বরং তার মা গাইছে। যেভাবে বেঁচে থাকা অবস্থায় প্রতি রাতে তাকে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দিত মা, সেভাবেই একসময় মিরু গভীর ঘুমে তলিয়ে গেল। মোনার সাহেব বিছানায় শুয়ে আছেন, তার গায়ের উপরে মোটা কম্বল টেনে দেওয়া হয়েছে এবং ঘরের ভেতরে হিটার চলছে। বিজ বিজ জাতীয় আওয়াজ বের হচ্ছে তা দেখে ঘড়ির টকটক শব্দ কানের ভেতরে ঢুকে ব্রেনে চুটকি মারছে। বড় অস্থির লাগছে তার, মাথা যন্ত্রণায় ছিঁড়ে পড়বে যেন। মিরু দুশ্চিন্তায় তিনি মুহূর্তের মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। শিখাও চিন্তিত, এর ভেতরও ছোটাছুটি বন্ধ নেই তার। মোনার সাহেবের দিকে খেয়াল রাখছেন, আবার মিরুর খবর নিয়ে এলো কিনা কেউ সেটাও দেখছেন। মালি দুজন দারোয়ানের সঙ্গে মিলে বেরিয়েছে এলাকাটা খুঁজে দেখতে। মিরু বড় মামা গিয়েছেন থানার সাধারণ ডায়েরি করে আসার জন্য। এছাড়াও গ্রামের একটা ছোট দল ইতোমধ্যেই খুঁজতে বেরিয়ে গেছে আশেপাশের গ্রামগুলিতেও। কোথাও একটুখানি বাদ রাখা চলবে না। সেখানে নিঃশব্দ পায়ে ঘরের ভেতর ঢুকলেন। মোনার সাহেব ক্লান্ত কণ্ঠে বললেন, ঘড়ির পেন্সিল ব্যাটারিগুলো খুলে দাও, কানে লাগছে। তোমার মাথা ধরেছে, তার জন্য শব্দ কানে লাগছে। এত দুশ্চিন্তা করো না, কোথাও যা বা যাবে মিরু, নিশ্চয় খুঁজে পাওয়া যাবে। শিখা ঘড়িতে নামিয়ে ব্যাটারিগুলো খুলে নিতেই মাথার ভেতরের শব্দ কমে গেল। মোনার সাহেব চোখ খুলে অসহায় ভঙ্গিতে তাকালেন। ও আমার উপর অভিমান করেই চলে গেছে।
আমি বলেছিলাম তোমাকেও আমাদের বিষয়টা পছন্দ করছে না, ও চায় না আমি তোমাকে। তুমি কেন সহজ জিনিসটাকে জটিল করতে চাইছো শিখা? শিখার চোখে পানি চলে এলো। আমি জটিল করছি? আমি? তা নয়তো কি? মিরু কখনই তার মায়ের জায়গায় কাউকে চায় না। আমি ওর মনের কথা বুঝতে পারি, কিন্তু তুমি কিছুতেই সেটা বুঝতে চেষ্টা করো না। তুমি তো আমাকে বুঝতে চেষ্টা করছো না মনোয়ার। আপা মারা যাওয়ার সময় আমার হাত ধরে বলে গেল মিরুকে দেখে রাখতে, আমার পাশে দাঁড়াতে, তাই তো? তার মানে কি মিরুর আরেক মা হবে তুমি? আমার দ্বিতীয় স্ত্রী হবে? রিনা কি সব বলে গিয়েছিল? শিখা কোনো কথা বলতে পারলেন না। মনোয়ার শোয়া থেকে উঠে এবার বসলেন, বললেন, মা হারিয়ে আমার মেয়েটা পাগল প্রায়। এই ভেতরের ওপর কিসের এত কোনো আছর পড়ে? একদম শেষ হয়ে যাচ্ছে। চোখের সামনে দেখতে পাচ্ছ কতভাবে, কত চেষ্টা করেও ওকে আমি পরিপূর্ণ সুস্থ করে তুলতে পারছি না। দুদিন ভালো থাকতে তো দুদিন খারাপ। এর ভেতর তোমার এসব। ভোরবেলায় তুমি আমায় হাঁক করেছিলে, ও দেখেছে। শিখা চোখ মুছে ঘুরে দাঁড়ালেন। ঠিক আছে, সব যেহেতু আমার উপরে আসছে, তখন আমি তোমায় কথা দিচ্ছি, তোমাদের ভেতর আমি আর আসবো না। আই প্রমিস। মিরুকে পাওয়া গেলে তোমরা ঢাকা চলে যাবে। আমি এখানেই থাকবো এবং বড় ভাইয়ের পছন্দের পাত্রকে হ্যাঁ বলে দিব। অবশ্যই তোমরা আমার বিয়েতে আসবে এবং আমি হাসি মুখে মিরুর সঙ্গে আমার বিয়ের মুহূর্তটা এনজয় করব। মার্ক মাই ওয়ার্ড। শিখা বেরিয়ে গেলেন। মনোয়ার সাহেব স্থির দৃষ্টিতে তার গমন পথের দিকে তাকিয়ে রইলেন। ঘড়ি কাটে স্থির হয়ে আছে দুটোর ঘরে, অর্থাৎ রাত গভীর। ভোরের দিকে এগিয়ে চলেছে সময়। মিরুর খোঁজ পাওয়া যাচ্ছে না। পাক্কা 4 ঘন্টা হতে চলল। কোথায় গেল মিরু? মনোয়ার সাহেবের হৃদয়টা পুনরায় মুচড়ে উঠল। মিরুর ঘুম ভাঙছে। ঘন্টা 3 ঘুমেছে মাত্র, তাতে মনে হচ্ছে কয়েক যুগ ধরে ঘুমিয়েছিল সে। আলস্য ভর করে আছে শরীরে। পিটপিট করে চোখের পাতা খুলতেই এক ঝাঁক আলো তার নিউরন কোষে গিয়ে আঘাত হানল। মিরু ঝটপট চোখ বন্ধ করে নিল। ব্যাপারটা কি হলো? সে চোখ বন্ধ রেখে বোঝার চেষ্টা করলো, মনে করতে লাগলো ঘুমাবার আগে কি কি হয়েছিল। 1 গ্লাস দুধ খেয়ে নিজের ঘরে এসেছিল মিরু। তারপর বারান্দায় গিয়ে দাঁড়িয়ে কুয়াশাচ্ছন্ন চারিদিকে দেখতে দেখতে হঠাৎ করে তার মনটা বিষণ্ণতায় ভরে উঠেছিল। মনে হচ্ছিল কেউ তাকে ডাকছে, খুব করুণ সুরে ডাকছে। সেটা এড়িয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। মিরু যন্ত্রের মতো নিচে নেমে এসেছিল। এরপর আর কিছু মনে নেই। মিরু চোখ খুলে এবং প্রায় সাথে সাথেই কুৎসিত দেখতে একটা লোক ওর উপর থেকে মাথা সরিয়ে নিল। মায়ার জ্ঞান ফিরেছে। আমার টোকটায় কাম দিয়েছে। দেখেছেননি কেমনে ভূত ধরা মাইয়ারে জ্ঞান ফিরে আনলাম? মিরু ভয় ভয়ে উঠে বসল, জড়সড় হলো। চারপাশে মাথা ঘুরিয়ে প্রায় বিস্ময় কিংকর্ত বিমূঢ় হয়ে গেল। এটা সে কোথায়? আশেপাশে এত মানুষ কেন? ভোরের আলো কি ফুটে গেছে? আকাশ পরিষ্কার। তাকে একটা পার্টিতে শুয়ে রাখা হয়েছিল। সামনে আগুনের কুণ্ডলি, ধোঁয়া এসে নাকে লাগছে। একটা কটু গন্ধ ছড়াচ্ছে। মিরু ভুরু কুচকে ফেলল। সে সঙ্গে ভয়ে সিঁঠি গেল। কুৎসিত দেখতে লোকটার ভোটকা সাইজের মোচ, তাতে তা দিতে দিতে বলছে, দেখুন ভাই সাব, দেখছুন আমার ক্ষমতা? সবে তো দৌড়াইছিলা। আরে এইসব আমার বা হাতের কেলমা। হিডিরে আমি পকেটে বইরা রাখি। এই বিদ্যুৎ পিশাস সুর করে এবার নিজের নাম কোত্থেকে আইসোস আর কবে থেকে এই মায়ের ভিতরে ঢুকছোস? মিরু বিস্মিত গলায় বলল, আপনি কে? এসব কি বলছেন? আমাকে এভাবে এখানে? মিরু ঝটপট উঠে দাঁড়ালো। দেখুন, আমাকে বাড়ি দিয়ে আসেন প্লিজ। পাপা কোথায়? আমি বাড়ি যাব না। একা কান্দা আমার একদম সামনে দেখাইবি না। তুই যে মাইয়ার ভিতরে থাহা পিশাচ, এটা আমি বুঝছি। আমার সামনে আমি এসব চলবো না। সালু, নিজের পরিচয় দে। আমার নাম মিরু। আমি ঢাকা থেকে পাপার সাথে দাদা বাড়ি এসেছি। আমার দাদার বাড়ি আলিয়া কান্দায়। আপনি প্লিজ আমাকে সেখানে নিয়ে চলুন। সোপ, একদম সোপ। মিথ্যুক, আমার লাগে বিটলামি। অভিনয় তোর চট্টর দিয়া। আগুনের ভিতরে কিছু একটা গোড়া ফেলতেই তার উত্তাপ বাড়ল। মিরুর দিকে ধেয়ে আসলো। মিরুর মনে হলো শরীরটা বোধহয় জ্বলেই যাবে। সে ভয় কেঁদে ফেলল। হাত দুটো জোর করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ায় অনুরোধ জানালো। কেউ শুনল না, বরং সবাই যেন তামাশা দেখছে। এমন ভঙ্গিতে ভিড় আরও বাড়তে থাকলো। সুন্দর শহরে মেয়ে, বুকে কাপড় নেই, ভয় থরথর করে কাঁপছে। আহা, এর চেয়ে উপভোগ্য জিনিসের কি হয়? মিরুর মাথা ঘোরাচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি সে পড়ে যাবে জ্ঞান হারিয়ে। তবু ভালো, এই কঠিন দুঃসময় হাত থেকে বাঁচা যাবে। মা বলতো, বিপদের সময় মাথা আওলাতে নেই, শান্ত থাকতে হয়। কিন্তু মিরু শান্ত থাকতে পারছে না।
তার সবটা আউলে যাচ্ছে। তার বড্ড ভয় করছে, বুক ভেঙে কান্না আসছে। মিরু অস্ফুট স্বরে শুধালো, পাপা? মনোয়ার সাহেব মিরুর খবর পেলেন ঠিক 12 ঘন্টা পর। সকাল 10টা বাজে। গ্রামের একদল তরুণ, যাদের মিরুর বড় মামা খোঁজাখুঁজিতে লাগিয়ে দিয়েছিল, তারই খবর এনে দিল। মনোয়ার সাহেব তৎক্ষণাৎ গাড়ি নিয়ে ছুটলেন। মিরু তখন ধরে প্রাণ আসে যায় দশা। কুৎসিত দেখতে লোকটি ভূত তাড়ানোর নামে তাকে আদমরা করে ফেলেছে। মনোয়ার সাহেব যখন পৌঁছলেন, মিরু এক নজর তার মুখটি দেখেছে। তার পরপরই জ্ঞান হারিয়ে অচেতন হয়ে গেছে। আপনার মাথা ঠিক আছে তো চাচা? অবিশ্বাস্য কণ্ঠ যুবকের। ঝাঁকড়া চুল কপালের উপরে এসে পড়েছে। দেখলে মনে হবে সে কখনো চুল আঁচড়ায় না। ভাষা ভাষা চোখ দুটিতে বিস্ময় খেলা করছে। সে পুনরায় সংকুচিত কণ্ঠে বলল, আপনার মতো মানুষ এসবে জড়ালেন কিভাবে? মনোয়ার সাহেব বড় ক্লান্ত বোধ করছেন। জবাব দিতে ইচ্ছে করছে না। তিনি বসে রয়েছেন মিরুর মাথার কাছে। শিওরে মেয়েটা দু চোখ বন্ধ করে রেখেছে। গায়ে তীব্র জ্বর, পুরো শরীর কেমন লালচে হয়ে উঠেছে। একটু সারলেই তিনি মেয়েকে নিয়ে শহরে চলে যাবেন। এই গ্রামে আর এক দণ্ডও নয়। গ্রামের এই তরুণদের মুখে শুনেছেন তিনি। সকালবেলা উজু করে মসজিদ যাওয়ার সময় একদল মুরব্বীদের চোখে পড়ে সর্বপ্রথম। বটগাছের নিচে মিরু ঘুমিয়েছিল। অস্বাভাবিক রকম কাঁপছিল তার পুরো শরীর। সে সঙ্গে বিড়বিড় করে বলছিল কিছু। এমন দৃশ্য অঞ্চলে বিরল। সবাই ভয় পেয়ে যায়। সূর্য ওঠার আগেই খবর ছড়িয়েছে পুরো গ্রামে। উৎসুক মুখে এগিয়ে আসে সকলে। আসে ওই কুৎসিত মতো দেখতে লোকটিও, যিনি একজন তন্ত্রমন্ত্রবিদ্যায় পারদর্শী সাধক। সে বলে এই মেয়ে সাধারণ মেয়ে নয়, একে খুব খারাপ পিশাচ নিজের নিয়ন্ত্রণ করে রেখেছে। মিরু দুহাত ভরে লালচে দাগ, কিছু দিয়ে আঘাত করেছে, হয়তো বেত বা লাঠি। মনোয়ার সাহেবের বুকের ভেতরটা পুনরায় মুচড়ে ওঠে। দু চোখ ঝাপসা হয়ে আসে। আকস্মিক মনে হয় রিনা তাকে কঠিন দৃষ্টিতে দেখছে এবং তার প্রতি ঘৃণা প্রকাশ করছে। মেয়ের এই পরিস্থিতির জন্য সেও দায়ী। রিনা চলে যাওয়ার সময় কথা দিয়েছিল মনোয়ারা তাকে মিরুকে যত্নে রাখবে। কই, তিনি তো কথা রাখতে পারছেন না। মিরুর আজ জীবন মরণ দশা। যুবকটি এসে মনোয়ার সাহেবের সামনে বসে, তীক্ষ্ণ কণ্ঠে বলে, তুমি আমার দিকে তাকাও চাচা, আমার প্রশ্নের উত্তর দাও। মনোয়ার সাহেব বিরক্ত মুখে তাকালেন। আমার কথা বলতে ইচ্ছে করছে না জুবাইর, তুমি হয়তো বুঝতে পারছো। বুঝতে পারছি, কিন্তু না বললেও শুনতে হবে চাচা। মিরুর সমস্যার কথা মা আমাকে চাচি মারা যাওয়ায় কয়েকদিন পরেই প্রথম বলেছিল। তখন অবশ্যই আমি বুঝিনি ব্যাপারটা এত দূর করাবে। আমি যদি বাইরে না থাকতাম তবে হয়তো মিরুকে হেল্প করতে পারতাম। মনোয়ার সাহেব স্থির দৃষ্টিতে জুবাইরের দিকে তাকিয়ে রইলেন। এই ছেলেটি তার বড় ভাইয়ের বড় ছেলে, ভীষণ ট্যালেন্টেড। গত পরশুই বাইরে থেকে এসেছে ভার্সিটির ছুটি বলে। 2 মাস পর আবার যাবে। গত রাতে শিক্ষা প্রায় সবাইকে টেলিফোনে জানিয়েছে মিরুকে পাওয়া যাচ্ছে না। এই ব্যাপারে সকাল হতে জুবাইর তার মাকে নিয়ে চলে এসেছে। জুবাইর দীর্ঘক্ষণ চুপ করে বসে রইল। মুখের ভেতর জমে থাকা কথা যেন একটানে বলতে পারছে না। অবশেষে ধীর শান্ত কণ্ঠে বলল, চাচা, মিরু সিজোফ্রেনিয়ায় ভুগছে। মনোয়ার সাহেব চমকে উঠলেন। মুখে কোনো এক কথা এলো না তার, শুধু চেয়ে রইলেন জুবাইরের দিকে। তুমি তো ভাবছো আমি অতি শিক্ষিতদের মতো কথা বলছি, কিন্তু না চাচা, আমি নিশ্চিত। আমি ওর মতো অসংখ্য রোগীর সঙ্গে কাজ করেছি। বাইরে থাকাকালীন মানসিক স্বাস্থ্য নিয়ে পড়াশোনা করেছি। মিরুর উপসর্গ একেবারে টেক্সট বুক ক্যাসেল। এটা এমন এক মানসিক অবস্থা যেখানে মানুষ বাস্তব আর কল্পনার পার্থক্য হারিয়ে ফেলে, যাকে আমরা পারসেপশন ডিসঅর্ডার বলি। অর্থাৎ মস্তিষ্কের তথ্য গ্রহণ ও বিশ্লেষণ প্রক্রিয়ায় গোলযোগ হয়। তখন মানুষ যা দেখে, শোনে বা অনুভব করে তা তার কাছে একেবারে সত্যি মনে হয়, যদিও সেটা বাস্তব নয়। কি বলছো তুমি? মনোয়ার সাহেবের গলা কাঁপছে। আমি বলছি ওর মস্তিষ্কে এক ধরনের বিভ্রম তৈরি হয়েছে। তুমি ওকে দেখছো কখনো নিজের সঙ্গে কথা বলে, কখনো ভেবে কেউ ডাকছে ওকে, আবার কখনো বলে তার মা আসে রাতে দেখা করতে। এই সব কিছুই সিজোফ্রেনিয়ার অংশ। এটা এমন এক রোগ যেখানে বাস্তব আর অবাস্তবের সীমানা ঝাপসা হয়ে যায়। মানুষটার বুঝতে পারি না কোনটা সত্যি কোনটা কল্পনা। মনোয়ার সাহেব গলার স্বর নিচু করে বললেন, তুমি বলতে চাও ওর মার কথা শোনা সবটাই কল্পনা? জুবাইর মাথা নাড়ল। হ্যাঁ, তবে সেই কল্পনা তার কাছে বাস্তবের চেয়েও সত্যি। ওর মস্তিষ্ক এক ধরনের অডিওরিটি হ্যালুসিনেশন তৈরি করে। মানে সে আসলে শোনে না, কিন্তু মনে হয় কেউ তাকে ডাকছে, কথা বলছে, গান গাইছে, এমনকি মায়ের গন্ধ পায়, যেটা অলফ্যাক্টরি হ্যালুসিনেশন নামে
এই মস্তিষ্কের কেমিক্যাল ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার ফল। বিশেষ করে ডোপামিন ও সেরোটোনিন নামের নিউরোট্রান্সমিটারের অস্বাভাবিকতা থেকে। জুবাইর একটু থামল, তারপর গলা নিচু করে যোগ করল। সিজোফ্রেনিয়া সাধারণত 3টা বড় কারণে হয়। প্রথমত ট্রমা বা মানসিক আঘাত, দ্বিতীয়ত বংশগত প্রবণতা, তৃতীয়ত একাকিত্ব বা অবদমিত শোক। তুমি জানো, মায়ের মৃত্যুটাও ছোটবেলায় সবচেয়ে বড় ট্রমা ছিল। ও মায়ের সঙ্গে অস্বাভাবিকভাবে জড়িয়েছিল। ওর জীবনের প্রতিটা মুহূর্তই মা ছিল কেন্দ্রবিন্দু। মা হঠাৎ চলে যাওয়ার পর ওর অবচেতনে একটা ফাঁকা তৈরি হয় জায়গা, একেবারে গভীর শূন্যতা। ওর মন সেই জায়গাটা ভরাট করতে পারেনি, বরং সময়ের সঙ্গে সঙ্গে সেই শূন্যতা থেকে জন্ম নিয়েছে ভয়, একাকিত্ব আর বিভ্রম। মোহনার সাহেবের চোখ ভিজে ওঠে। তিনি মেয়ের কপালে হাত রাখলেন, যেন শরীর নয় মনের জ্বরের উত্তাপ কতখানি তা বুঝতে চেষ্টা করলেন। জুবাইর বলল, শরীরটাকে যত গুরুত্ব সহকারে দেখি ততটা যদি মনকেও দেখতাম, তবে আমাদের ভালো থাকাটা বেড়ে যেত, বিষণ্ণতা কমত, অকালে মৃত্যুর হার শূন্যে গিয়ে ওর ঠেকতে এক সময়। ওর চিকিৎসা প্রয়োজন চাচা, সে সঙ্গে প্রয়োজন যত্ন এবং ভালোবাসার। এবার শহরে নিয়ে গিয়ে বড় একজন সাইকিয়াট্রিস্ট দেখাও চাচা। আমার বিশ্বাস এবার সব ঠিক হয়ে যাবে। জুবাইর চাচার হাতের উপর হাত রাখল। মোহনার সাহেব লোকলজ্জা ভুলে তার সামনে নীরবে চোখের জল ফেললেন। এমন সময় শিখা বললেন, তাহলে ওকে বটগাছের কাছে পাওয়া গেছে? এটা কি করে সম্ভব? ও কিভাবে এতটা পথ গেল আর কেন গেল? জুবাইর শিখার দিকে তাকিয়ে বলল, চাচি, ওই বট গাছের প্রতি টানটা আসলে হঠাৎ নয়, এটার অবচেতন মনের গভীর প্রতিক্রিয়া। শুনে অবাক হবেন, কিন্তু সিজোফ্রেনিয়া রোগীর মস্তিষ্ক এমনই, বাস্তবের সঙ্গে অবাস্তবকেও একসাথে গেঁথে ফেলে। ওর মস্তিষ্কে সিম্বলিক সাবস্টিটিউশন নামের একটা প্রক্রিয়া কাজ করছে। মানে যাকে হারিয়েছে, যার প্রতি টান সবচেয়ে বেশি ছিল, ও তার বিকল্প হিসেবে কোনো এক বস্তু বা রূপকে আঁকড়ে ধরে। মিরুর ক্ষেত্রে সেটা বটগাছ, কারণ বটগাছ মানে ওর কাছে ছায়া, আশ্রয়, স্থায়িত্ব আর মা, যাকেও হারিয়েছে। শিখা বিস্মিত চোখে তাকালেন। মানেও গাছটাকে নিজের মা ভেবে নিয়েছিল। পুরোপুরি মা নয়, কিন্তু অবচেতনের মার প্রতিরূপ। তুমি খেয়াল করেছো, যখন গাছটার সঙ্গে কথা বলেছে তখন গাছের কণ্ঠস্বরটা তার মার মতো কোমল, সান্ত্বনাদায়ক, মমতাময়। এই ঘটনাকে আমরা বলি অডিটরি হ্যালুসিনেশন উইথ ইমোশনাল অ্যাসোসিয়েশন, অর্থাৎ মস্তিষ্ক এমন এক মায়া তৈরি করে যেখানে কল্পনার কণ্ঠস্বর বাস্তবের মতো শোনা যায়, আর সেটার সঙ্গে জুড়ে যায় এক পরিচিত অনুভূতি, যেমন মার ভালোবাসা। জুবাইর এবার একটু থামল, মিরুর ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে কথা গুছিয়ে নিতে লাগলো। ওর ভিতরে ট্রান্সফারেন্সও কাজ করছে চাচি। মার ভালোবাসা স্থানান্তর আকাঙ্ক্ষা একটা স্থানান্তরিত হচ্ছে গাছের ওপর। মা যেভাবে ওকে জড়িয়ে রাখতো, গাছটা যেন ওকে চারিদিক থেকে জড়িয়ে রাখছে, ঠিক সেই অনুভূতি। জুবাইর একটু থেমে আবারও বলল, আর বটগাছের সঙ্গে বিয়ে নামক যে রীতিটা তোমরা পালন করেছ, সেটা ওর মেন্টাল হেলথে বড় ধরনের প্রভাব ফেলেছে। বিয়ে তার সঙ্গে হয় যে তোমাকে ভালোবাসে কিংবা ভালোবাসবে এবং আগলে রাখবে। মিরুর কাছেও এটিই হয়েছে। বটগাছের প্রতি ওর তীব্র এক টান, মায়া, মমতাবোধ তৈরি হয়েছে। কিন্তু কেন গেল সেখানে এত রাত করে? কারণ সেই ডাকটা, যেটা আসলে মস্তিষ্কের তৈরি করা হ্যালুসিনেশন ভয়েস, ওর কাছে বাস্তব মনে হয়েছে। মনে রেখো, রাতে মস্তিষ্কের সেন্সরি আইসোলেশন বেশি হয়, মানে চারিদিক শান্ত থাকে, বাইরের শব্দ কম থাকে। তখন ভেতরের হ্যালুসিনেশন আরও তীব্র হয়ে ওঠে। ওর মনে হয়েছিল কেউ তাকে ডাকছে, মায়ের সুরে, মায়ের গলায়। তাই বাধ্য হয়ে গেছে, যেন অবচেতনের টানে হাঁটছে। আমরা একে বলি কম্পিল্ড বিহেভিয়ার আন্ডার ডিলুশনাল ইনফ্লুয়েন্স। শিখা চোখ মুছে বললেন, তাহলে এই বিয়ের পর থেকে ওর মানসিক অবস্থা কি আরও খারাপ হয়ে গেল? অবশ্যই, জুবাইর বলল শান্ত গলায়। কারণ বিভ্রম যদি রেইনফোর্সমেন্ট পায়, অর্থাৎ যদি কোনোভাবে সেটার সত্যতা মস্তিষ্ক পায়, তাহলে এই রোগটা আরও গভীর হয়। যখন ও বুঝলো ওর বিয়ে হয়েছে বটগাছটার সঙ্গে, তখন মিরুর বিভ্রমটা ভ্যালিডেট হয়ে গেল। ওর মস্তিষ্কে কেমিক্যাল ইমব্যালেন্স আরও বেড়ে গেল। ডোপামিন সার্জ হলো, যা ডিলুশনকে স্থায়ী করে। এখনও চিকিৎসা দরকার, মেডিটেশন এর মাধ্যমে এই কেমিক্যাল ব্যালেন্স ঠিক করতে হবে, আর সাইকোথেরাপি দিয়ে বিভ্রম ভাঙতে হবে। হঠাৎ করে জুবাইর গলা নিচু করল, চাচা, এই মেয়েটা আসলে ভালোবাসার অভাবে অসুস্থ হয়ে পড়েছে। ও
ওর মস্তিষ্কে যত না ক্ষতি, ওর মনটা ততটা একলা হয়ে পড়েছে। ওকে কল্পনার বটগাছ নয়, এবার সত্যি একটা ছায়া দরকার, যেটা বাস্তব। তোমার অনুমতি থাকলে আমি সেই ছায়াটা হতে চাই, ওর বটগাছ হতে চাই, বাস্তবের আগলে নেওয়া বটগাছ। মনোর সাহেব কিছু বলতে পারলেন না, কেবল ফ্যালফ্যাল দৃষ্টিতে জুবাইরের দিকে তাকিয়ে রইলেন। জুবাইর এলোমেলো চুলগুলো কপালে জুড়ে ছিটিয়ে আছে। চিরুনি না করলেও দেখতে ভালো লাগছে। 10 বছর পর মিরু এসছে সেই বটগাছটির সামনে, যার সঙ্গে ছোটবেলায় তার বিয়ে হয়েছিল। মিথ্যে বিয়ে। আজ মিরু সত্যিকারের বিয়ে হয়েছে। তার পাশেই দাঁড়িয়ে আছে জুবাইর, পরনে সাদা পায়জামা পাঞ্জাবি। বিয়ের আসর থেকে দুজনেই সরাসরি এখানে এসেছে। বলা বাহুল্য মিরুর আবদারি আসা। লাল বেনারসিতে মিরুকে চমৎকার লাগছে। মিরু চোখ বন্ধ করলে মনে মনে বলল, প্রিয় বটগাছ, আমাকে কি তোমার মনে আছে? আমি তোমার কাছে এক রাত আশ্রয় নিয়েছিলাম নিজের অবচেতন মনে, কিন্তু পরবর্তীতে আমার স্মৃতিতে সেই রাতের ঘটনাটি বেশ স্পষ্ট করেই ধরা দিয়েছিল। সেই স্মৃতিতে তোমার সঙ্গে চমৎকার কথোপকথনের একটি অংশ আমার এখন স্পষ্ট মনে আছে। তুমি বলেছিলে আমার কোনো ভয় নেই, সব ঠিক হয়ে যাবে, তুমি আমায় আগলে রাখবে, তুমি কথা রেখেছ, আর সব ঠিক হয়ে গেছে। তোমার প্রতিরূপ হিসেবে আমায় আগলে রাখার একটি মানুষ ও প্রকৃতি আমায় দিয়েছে। আজ আমার জীবনের সর্বশ্রেষ্ঠ দিন। এই সর্বশ্রেষ্ঠ দিনে আমি তোমার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম। তুমি ভালো থেকো প্রিয় বটগাছ, আমার স্মৃতিতে তুমি বেঁচে থাকবে চিরজীবন। জুবাইর গাড়ির গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে ভ্রুকুটি করে বলল, কি গো, এত কি দোয়াদরদ পড়ছো মনে মনে, নাকি প্রথম স্বামীর থেকে ক্ষমা চেয়ে নিচ্ছ গো? মিরু চোখ খুলল, সে হাসছে। জুবাইরের চোখে মুখে বিরক্তি, তবু তাকে দেখতে চমৎকার লাগছে। মিরু পার্স ব্যাগ খুলে একটা চিরুনি বের করে আনলো। সবসময় তোমার চুল এলোমেলো থাকে, এসো আজ আর ছেড়ে দিই। আজ একটা শুভ দিনে তোমায় আমি গুছিয়ে নেই। প্রিয় লিসেনার, কেমন লাগলো মৃধা মনিয়াপুর লেখা অসাধারণ একটা গল্প? অনেক অনেক ধন্যবাদ মৃধা আপুকে আমাদেরকে এত সুন্দর একটা গল্প পাঠানোর জন্য। সে সাথে সবাইকে ধন্যবাদ জানাইছি যারা গল্প দুটো শুনলেন। সবাই কমেন্ট করে জানিয়ে দিন দুটো গল্প কেমন লাগলো। আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।